মেঘ, যে ঘটনাটি তোকে বলছি তা আমার জীবনে কোনো অভিশাপের চেয়ে কম নয়। একদম শুরু থেকে বলছি যাতে বুঝতে অসুবিধা না হয়। সময়কাল 1500 শতাব্দীর শেষ দিক। তৎকালীন ভারতের অযোধ্যা থেকে আমাদের পূর্বপুরুষ রাজপুত ব্রাহ্মণ পরিবার বাংলাদেশে আসেন এবং তৎকালীন জমিদারের একজন অমত্য অর্থাৎ সেনাপতির পদমর্যাদা লাভ করেন। এরপর কেটে যায় প্রায় শত শত বছর। আমার দাদুর বাবা অর্থাৎ আমাদের ঠাকুর দাদা একদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। আমার দিদার ভাষ্য মতে তিনি প্রথমে কুষ্টিয়া এবং পরে ভারতের কাশী চলে যান। এরপর আমরা পাবনায় চলে যাই এবং সেখানে বসবাস শুরু করি। এতগুলো কথা বললাম কেন তা ঘটনার পরে বলা যাবে। সময়কাল 1998। আমি রাত্রি তখনও মায়ের পেটে। সাধারণত সকল গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের সময় প্রয়োজন হয় কম বেশি মিলিয়ে 9 মাসের মতো। আমার মায়ের ক্ষেত্রেও তেমনই বলেছিলেন পাশের ধাত্রী এবং গ্রামের ডাক্তাররা। তবে আমার দিদার ভাষ্য মতে আমি মাত্র 7 মাস 23 দিনের মাথাতেই পৃথিবীতে আসি ঈশ্বরের কৃপায়। মা এবং আমি উভয়ই সুস্থ থাকায় পরিবারের সবাই খুশি ছিলেন, আমার দ্বিধা বাদে। তার ধারণা ছিল আমার এমন সময় জন্ম হয়েছে যখন গ্রহ নক্ষত্র সবই উল্টো পথে ছিল, যার কারণে আমি হয়তো পরিবারের অমঙ্গল বয়ে আনব। সেজন্য নক্ষত্রের দশা পরিবর্তনের জন্য তিনি প্রথম সপ্তাহেই বাড়িতে যজ্ঞ করান। কিন্তু কথায় আছে, যা হওয়ার তা তো হবেই। আমাদের গ্রামের পরিবেশটা একটু বলে রাখি। পাবনা শহর থেকে দূরে সদর উপজেলায় মালিগাছা ইউনিয়নের কোনো এক গ্রাম। সারা গ্রাম মিলে হাতে গোনা 40টি বাড়িঘর হবে তখনকার সময়। সময়কাল 2008। আমার বয়স তখন 10 বছরের মতো। ছোটবেলা থেকে আমি ছিলাম একটু চঞ্চল স্বভাবের। তারপরে গ্রাম এলাকা, তাই একটু বেশি চাঞ্চল্যকর ছিল আমার জীবন। একদিন সন্ধ্যাবেলা আমি খেলা শেষে বাড়ি ফিরছিলাম। উল্লেখ্য যে আমাদের বাড়ির সামনেই একটা বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের ঠিক মাঝখানে একটি কুচকুচে কালো গাব গাছ এবং তার ঠিক পাশে আমাদের একটি পুকুর ছিল। তো সন্ধ্যাবেলা আমি বাড়িতে ফেরার সময় একটা সুন্দর বেড়ালের বাচ্চা দেখতে পেলাম। আমি আগ্রহ করে যখনই তাকে ধরতে যাব, সে নিজ ইচ্ছাতেই আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। আমি তাকে কোলে নিয়ে দিদার কাছে আবদার করতে লাগলাম যে তাকে বাড়িতে রেখে আমি লালন পালন করব। দিদার কাছে অনুমতি পেয়ে মহা খুশি হয়ে রাতে তাকে মাছ এবং দুধ খেতে দেওয়ার পর সে আপনা আপনি বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঝামেলা হলো সকালে উঠে কোনোভাবেই বিড়ালটিকে আর খুঁজে পেলাম না। আমার কান্নাকাটি দেখে বাসার সবাই তাকে খুঁজলেও পাওয়া গেল না। বিকেলে আমি ছাদে গিয়ে সন্ধ্যা পর্যন্ত দোলনায় বসে রইলাম। ঠিক আজানের কিছুক্ষণ আগ মুহূর্তে দেখলাম আমার সমবয়সী একজন মেয়ে আমার দিকে এগিয়ে আসছে। শিউলি আর বেলি ফুলের মিশ্রিত সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে আছে। সে এসে আমার দোলনার পেছনে দাঁড়িয়ে বলতে লাগলো, একটা বেড়ালের জন্য কি কেউ এত কাঁদে নাকি? আমি দৌড়ে তার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে যে আমার বেড়াল হারিয়েছে? সে আমার কথার জবাব না দিয়ে একটা মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে রইল। আমি তাকে ভালোভাবে দেখে চিনতে পারলাম না, কারণ এই গ্রামের সব ছেলে মেয়েদেরই আমি কম বেশি চিনি। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, তার চোখ যেন ঠিক সেই বেড়াল ছানার মতোই। আমি তাকে কিছু বলতে যাব, ঠিক সেই সময় আমার দিদা সন্ধ্যাবাতি নিয়ে ছাদে এসে আমাকে বকাবকি শুরু করলো যে এই সময়ে আমি এখানে কি করছি। আমি সব খুলে বললে দিদা আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, তুই গিয়ে ঠাকুর ঘরে প্রসাদ দেখ, আমি আসছি। এই বলে দিদা তাড়াহুড়ো করে নিচে চলে গেলেন। রাতে বাবা খেতে গেলে বেড়ালের কথা জিজ্ঞেস করলেন। আমি তাকে সব বলি। বাবা দিদির দিকে তাকিয়ে আমাকে বেশি বাইরে ঘুরতে নিষেধ করে চলে গেলেন। আমি রাতে ঘুমানোর পর রাত 3টার দিকে হঠাৎ জেগে উঠলাম। আমার এমন অবস্থা হলো যে আমি জেগেও নেই আবার ঘুমিয়েও নেই। ঠিক তেমন সময় আমি বুঝলাম কেউ আমাকে ডেকে ডেকে বলছে, তুমি বললে আমি আসব, আর না বললে চলে যাব। প্রায় 4 মিনিট পর আমি বিরক্ত হয়ে উঠে পড়লে দেখি সেই মেয়েটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আমি ভয় আর বিরক্তির স্বরে বলে উঠলাম, তুমি এখানে কিভাবে? সে আমাকে বলল,
কেন? তুমি না কালকে আমাকে এত আদর করে বাড়িতে নিয়ে আসলে, যত্ন করলে। এ বলে সাথে সাথে সে বেড়ালে পরিণত হলো। তুমি বললে আমি আসব, আর না বললে চলে যাব। আমি এই ঘটনা দেখে চিৎকার দিতে যাব, এমন সময় সে মানুষে পরিবর্তিত হলো। সে আমার কোনো ক্ষতি করবে না। এরপর সে কিছু একটা দিয়ে আমার দিকে বাতাসের দোলা দিয়ে সাদা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি সকালে উঠে কাউকে কিছু না বলে ঠাকুর ঘরে থাকা গঙ্গা জল নিজের উপরে ছিটিয়ে ছাদে গিয়ে ভাবতে লাগলাম যে কালকে যেটা হলো সেটা কি স্বপ্ন নাকি আসলেও হয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম যে যা কিছুই হোক না কেন আজকে আর ভয় পাব না, তার সাথে কথা বলতেই হবে। কিন্তু সেদিন দিদা আমাকে ডেকে নিজের কাছে ঘুমাতে বলায় আমার মনটা কিছুটা খারাপ হয়ে গেল। সেদিন রাতে আমি যে কয়বারই পাশ ফিরে দেখেছি ততবারই দেখি দিদা জেগে আছেন, হাতে কালো কি যেন একটা ধরে বিড়বিড় করে জপ করছেন। আমার দিদা ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি আমাকে অনেক ধর্মীয় রীতিনীতি শিখিয়েছিলেন, যার ফলে আমি হরিনাম থেকে শুরু করে বেশ কয়েকটা শ্লোক পর্যন্ত শিখেছিলাম। যেজন্য তার জপ শুনেই বুঝলাম যে তিনি ধর্মীয় কিছু জপ করছেন। তো সেদিন রাতে আমি ঘুমিয়ে যাই এবং সকালে ভোরে আমার নাকে আবারও সেই বেলি এবং শিউলি ফুলের মিশ্রিত গন্ধ ভেসে আসে। আমি চোখ খুলতেই দেখি সেই মেয়েটি আমার সামনে বসে আছে। আমাকে দেখে সে বলল, তোমার দিদা ভেবেছে আমি তোমার ক্ষতি করব, সেজন্য তোমাকে সারা রাত পাহারায় রেখেছেন। কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করতে চাইলে অনেক আগেই করতাম। সে বলল তার নাম ইয়াসমিন এবং সে তার মা বাবার সাথে অনেক দিন যাবৎ আমাদের সাথে আছে। আমি আরো জানতে চাইলে সে বলল তার পক্ষে এখন শুধু এতটুকুই বলা সম্ভব, সময় হলে আমি নাকি নিজেই সব জানতে পারবো। এখন সে আমার থেকে শুধু জানতে এসেছে যে আমি তার সাথে থাকতে চাই কিনা, আমি তাকে থাকতে বলবো নাকি চলে যেতে বলবো। সে আমার দিকে এমন মায়াবী ভঙ্গিতে চেয়ে রইল যে আমি কোনোভাবেই না বলতে পারলাম না। এরপর সে খুশিতে আমার হাত ধরে একটু উঁচু করে একটু নিচে নামিয়ে দিল। এরপর দিদা আসার শব্দ পেলে সে আগের রাতের মতো ধোঁয়ায় মিলিয়ে গেল। এভাবে ইয়াসমিন মাসে প্রায় 2 দিন আমার সাথে দেখা করতই। তার থেকে আমি তাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারি, তাদের বসবাস, আচার, স্থান, ধর্ম, পছন্দ অপছন্দ ইত্যাদি। আমি মাঝে মাঝে ইয়াসমিনকে জিজ্ঞেস করতাম যে মুসলমান হয়ে সে কেন আমার সাথে রয়েছে। প্রতিবার সে একই উত্তর দিত যে সময় হলে আমি নিজেই সব জানতে পারবো। আস্তে আস্তে আমার লেখাপড়া বাড়তে লাগলো। বাবা আমাকে রাজশাহীতে আমার পিসির কাছে পাঠিয়ে দেন। আমিও ইয়াসমিনকে বলে আসি যে আমি রাজশাহীতে যাচ্ছি, কিছুদিন পর ফিরব। আমার অনুপস্থিতিতে যেন পাগল হয়ে আমার দিদাকে জ্বালাতন না করে। সে বাচ্চাদের মতোই একটা হাসি দিয়ে আমাকে বিদায় জানিয়ে চলে গেল। বিশ্বাস করেন, এতক্ষণ পর্যন্ত রাত্রিদির মুখে একটা আনন্দের হাসি ছিল, কিন্তু ঘটনার এই প্রান্তে এসে তার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। এক গ্লাস পানি খেয়ে আবার বলতে শুরু করলো, আমার এসএসসি পরীক্ষাতে ভালো নম্বর থাকায় বাবা ঠিক করলেন যে আমাকে রাজশাহীতেই পড়াবেন। যেহেতু বাবার আদেশ দিদার পরে সবচেয়ে কঠিন, তাই আমিও নিরুপায় হয়ে পড়তে লাগলাম। এর মধ্যে ইয়াসমিনের সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয়নি। প্রায় 5 মাস পরে বাবা হঠাৎ ফোন দিয়ে বললেন, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, তোমার দিদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সেদিনই আমার পিসির ছেলে অর্থাৎ আমার কাজিনের সাথে পাবনাতে চলে আসি। বাড়িতে পা দিতেই যেন কেমন একটা নেগেটিভ এনার্জি আমার দম বন্ধ করে দেয়। দিদি আমাকে এমন ভাবে বোঝালেন যেন গরমের দিনে টিনের চালের ঘরে দাঁড়ালে যেমন ভ্যাপসা গরম লাগে সেরকম। দিদি আবার বলতে লাগলেন, আমি দিদাকে নিয়ে চিন্তায় ছিলাম, যার কারণে এসব খেয়াল করিনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের ছিল পাকা ছাদ বাড়ি, আর তাছাড়া বাড়িতে শুধু 4 জন মানুষের কারণে এত গরম হতে পারে না। তাও সেটা আবার শুধু আমারই লাগছে, কিভাবে সম্ভব?
যাই হোক, আমি ভেতরে গিয়ে ব্যাগ রেখে দিদার ঘরে ঢুকবো, এমন সময় দিদা আমাকে হঠাৎ ধমক দিয়ে বাড়ি থেকে চলে যেতে বললেন। আমি দিদার এমন ব্যবহার দেখে থতমত খেয়ে কাঁদতে কাঁদতে আবার ঘরে ঢুকলে মা আমাকে শান্ত করে বললেন উনি আজ 4 দিন ধরেই নাকি এমন করছেন। আমি দিদার হাত ধরবো, এমন সময় ইয়াসমিন এসে পেছন থেকে আমাকে বলল যে ওনার থেকে দূরে থাকতে। আচমকা দিদি আমার হাতের কবজি ধরে হ্যাঁচকা টান দিয়ে বললেন, ব্রহ্মনন্দীর নাতিকে মারতে হবে, না হলে ব্রহ্মনন্দীর বংশ নির্বংশ করে দেয়া হবে। দিদার এই কথা শুনে আমি, মা, বাবা সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ ব্রহ্মনন্দী আর কেউ নন, আমার দাদু। আর ব্রহ্মনন্দীর নাতি অর্থাৎ আমার মৃত্যু। আমি ইয়াসমিনের দিকে তাকিয়ে দাদুর দিকে তাকালাম। ইয়াসমিন তার পেছন থেকে কিসের যেন একটা পাতার উপর খোদাই করা একটা লেখা পড়ে আমার দিদার কপালে ফু দিল। দিদার শরীরের ভেতরে থাকা যেন কালো কোনো একটা জিনিস বেরিয়ে যাবার জন্য ছুটোছুটি করতে লাগলো। আর সাথে সে কি চিৎকার, আমাকে ছেড়ে দে, তোরা কিচ্ছু করতে পারবি না। সে আমাকে আদেশ দিয়েছে, আমি তাকে নিয়েই যাব। অবশেষে দিদা বমি করলে তার মুখ থেকে কার্বনের ধোঁয়ার মতো একটি জিনিস ইয়াসমিনকে ধাক্কা দিয়ে চলে গেল, যা কেবল আমি দেখতে পেলাম। এরপর দিদাকে আমরা গাড়িতে উঠিয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তি করাই। আমি দিদাকে দেখে তার ব্যবহারে যতটা অবাক হয়েছিলাম, তার চেয়ে বেশি অবাক হই এটা ভেবেছে একজন মানুষ যে সারা গ্রামবাসীকে এক ধমকে চুপ করিয়ে দিত, সে আজকে হাতে ব্লেডের ছোট্ট একটা কাঠের চেয়েও কম ক্ষতর জন্য বিছানা থেকে উঠতে পারছে না। এটা কিভাবে সম্ভব? যাই হোক, ডাক্তার বাবার পরিচিত হওয়ায় তার বিশেষ অনুরোধে তাকে হাসপাতালে রেখেই কম্পালসারি বেড রেস্ট দেয়া হয় এবং সেখান থেকে 2 দিন দিদার অ্যাক্সিডেন্ট হওয়া স্থানে ড্রেসিং করিয়ে ডিসচার্জ করা হয়। আমি 2 দিন হাসপাতালে থাকার কারণে ইয়াসমিনের সাথে কোনোভাবেই কথা বলার সুযোগ পাইনি। সেজন্য বাসায় ফিরেই আমি ছাদে চলে যাই এবং ইয়াসমিনকে মনে মনে স্মরণ করি, তার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর ইয়াসমিন আসলে আমি তাকে অনুরোধ করি দিদার সাথে তখন কি হয়েছিল তা খুলে বলার জন্য। ইয়াসমিন আমাকে কিছু না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলল, মানুষের সাথে থাকা অস্তিত্বগুলোর মধ্যে আমরা সবচেয়ে শক্তিশালী, কিন্তু কাল যে তোমার দিদার শরীরে প্রবেশ করেছে সে খুবই দুর্বল বংশের। আমি এখানে তোমার পরিবারের সাথে আছি সেটা জানার পরেও সে তার জীবনের ঝুঁকি নিয়ে তোমার দিদার শরীরে প্রবেশ করেছে, কিন্তু সে এটা কেন করলো আমি জানি না। তোমার দিদাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আমি তাকে ধরতে যাব, এমন সময় মনে হলো কেউ যেন আমাকে বেঁধে রেখেছে। তার কথাগুলো তখনও আমার কিছুই মাথায় ঢুকছিল না। আমি তাকে কিছু বলতে যাব, তখনই সে আমাকে বলল, আমি আমার বাবার কাছে যাচ্ছি, আমাকে অল্প কিছু সময় দাও, আমি এসে ছোটবেলা থেকে হওয়া সবকিছু তোমাকে খুলে বলবো। সে যাওয়ার আগে আমাকে একটা হলুদ কাপড়ের টুকরো দিয়ে বলল, যদি ফিরতে দেরি হয় তাহলে এটাতে একটা প্যাঁচ দিয়ে পানিতে চুবিয়ে রাখবে, তাহলে আমি চলে আসব। আর আমি না আসলেও আমার বিশ্বস্ত কেউ একজন এসে তোমাকে জানাবে, কিন্তু একবারের বেশি ব্যবহার করলে কাজ হবে না। বলেই সে পেছনে তাকিয়ে প্রথমবার আমাকে বিদায় না জানিয়ে কিছু একটা চিন্তা করতে করতে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি ছাদ থেকে নেমে রাতে খাওয়া দাওয়া করে দিদাকে দেখে আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে পিসি আমাকে ফোন দিয়ে বলল, আমার রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স হয়ে গেছে। আমি যেন কালকে এসে সশরীরে ফর্ম পূরণ করে ভর্তি হয়ে যাই। বাবা আমাকে এটা জানার পর সেদিনই রাজশাহীতে পাঠিয়ে দিলেন। আমি 6 দিন রাজশাহীতে থেকে কম্পালসারি ক্লাসগুলো করে বাড়িতে রওনা দেই। এবার বাড়িতে ঢুকেই যেন একটা ভ্যাপসা দমকা হাওয়া আমাকে ঘিরে ধরল। আমি বাড়িতে তাড়াহুড়ো করে এসেছিলাম, কারণ আমার রাজশাহীতে ইয়াসমিনের কথা সবচেয়ে বেশি মনে হচ্ছিল। আমি ফ্রেশ হয়ে দিদার রুমে গিয়ে দেখি মা আর দিদা কি নিয়ে যেন তর্ক করছেন। মা আমাকে দেখে একটু বিরক্ত নজরে আমার দিকে তাকিয়ে চলে গেলেন, আর দিদা আমাকে দেখেই মোটামুটি ভয়ঙ্কর একটা হাসি দিলেন। আমি আমার মায়ের চেয়েও বেশি সময় দিদার সাথে কাটিয়েছি, তাই তার ইচ্ছাকৃত মুচকি হাসি আর সন্দেহজনক হাসির মধ্যে পার্থক্যটা মনে গেঁথে গেল। যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করলাম যে দিদা আর আগের মতো নেই। তিনি রোজ
পুজো দিতেন, সন্ধ্যাবাতি নিজ হাতে সাজাতেন, আবার খাবারের আগে সবাই একসাথে প্রার্থনাও করতেন। আর এখন এর পুরোটাই উল্টা। তার রুম পরিষ্কার করতে গেলে তিনি মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, বাবাকে কোনো কারণ ছাড়াই আমাকে বাসা থেকে বের করে দিতে বলেন। আমি সবচেয়ে অবাক হয়েছিলাম যে প্রতিদিন সন্ধ্যার আগে তিনি আমার রুমে আসতেন এবং কিছু খুঁজতেন, আর আমি সিঁড়ির কাছে আসলেই তিনি তাড়াহুড়ো করে বারান্দায় গিয়ে দাঁড়াতেন। এসব বিষয়গুলো আমাকে ভাবনার চাইতেও বেশি ভয়ে ফেলেছিল। কারণও ছিল, ইয়াসমিনের কথাগুলো আমার কাছে আশ্চর্যজনক ব্যাপার ছিল। আমি প্রায় 15 দিন ধরে ইয়াসমিনকে ডাকার পরেও তার কোনো খোঁজ খবর নেই। প্রায় 4 দিন পর দিদা আমার রুমে আসা বন্ধ করে দেন এবং সেদিনই আমি ভাবি যে আজকে সন্ধ্যাবাতি আমি জ্বালাবো। যেই ভাবা সেই কাজ। ঠাকুর ঘরে গিয়ে বাতি জ্বালাতেই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এলো। ঠাকুর ঘরের বাতিগুলো বেশিরভাগ সময় ঘি এবং কর্পূর দিয়ে তৈরি করা হয়, যাতে পবিত্রতা এবং সুগন্ধ বজায় থাকে। তাই এই দুর্গন্ধ দেখে আমি মাকে ডাকি। মা এসে বলেন, তোর দিদা তো কাউকে 2 সপ্তাহ ধরে ঠাকুর ঘরের পাশেই আসতে দেয় না, কি করব বল? আমি মাকে পরিষ্কার করতে বলে অভ্যেস মতো ছাদে গিয়ে বসলাম। তখনই ইয়াসমিনের দেয়া সেই হলুদ কাপড়ের টুকরার কথা মনে হলো। ডিসাইড করলাম কাল শুক্রবারেই সেটা ব্যবহার করব। একথা ভেবেই আমি ছাদ থেকে নামতে যাব, তখনই সিঁড়িতে থাকা একটি পিনে আমার পা কেটে যায় এবং আমি কোনোভাবে আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। রাতে আমি একটি স্বপ্ন দেখি, যেখানে আমার দিদা সিঁড়িতে দাঁড়িয়ে আমার রক্ত পড়ছিল যেখান থেকে, সেই ক্ষতস্থানটা চিটে খাচ্ছেন। গা হিম করার মতো একটা দৃশ্য। আমি যেন স্বপ্নের মধ্যেই ঘামতে থাকি। এক সময় আমি স্বপ্নে আমার রুম থেকে বেরিয়ে দিদার পেছনে দাঁড়াই। দিদা বুঝতে পেরে পেছন থেকেই মাথাটা ঘুরিয়ে আমার দিকে বলেন, ব্রহ্মনন্দীর নাতির মরতেই হবে। আমি লক্ষ্য করলাম তার মুখে যেন অন্ধকার, আর সেখান থেকে বেরিয়ে আসছে সেই ঠাকুর ঘরের বিচ্ছিরি গন্ধ। আমি সেখান থেকে পালাতে যাব, তখন দিদা একটি কালো সাপের রূপ নিয়ে আমার দিকে তেড়ে আসলো। সাপটি আমার পায়ে ঠিক যে জায়গায় পিন ঢুকে রক্ত বেরোচ্ছিল সেখানেই কামড় দিল। দ্বিতীয়বার যেন সে আগে থেকে আরো বড় হয়ে কামড়াতে আসবে, ঠিক সেই সময় পেছন থেকে 2 সাদা গাউন পরা পুরুষ এবং মহিলা এসে 2টি লাঠি দিয়ে সাপটির মাথায় এবং লেজে বাড়ি মেরে তাকে হত্যা করল। সাপটিকে মেরে তারা আমার দিকে এসে বলল, আমাদের ক্ষমা করো। আমি তাদের কিছু বলতে যাব, পারলাম না, কারণ ঠিক তখনই আমার তন্দ্রা ভেঙে গেল। আমি অনুভব করলাম আমার সম্পূর্ণ শরীর বিশাল ভার এবং আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি, কিন্তু শরীরের কোনো অংশই আমি নাড়াতে পারছি না, যাকে বলে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিস। আমি মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম। ঠিক সেই সময় বাইরে থেকে স্থানীয় মসজিদে আজান হতে লাগলো, আর ধীরে ধীরে আমার শরীর পুনরায় সতেজ হতে লাগলো। আমি সকালে তাড়াতাড়ি উঠে স্নান সেরে মাকে ডেকে সব ঘটনা খুলে বললাম। তখন সূর্য পূর্ব আকাশে কিছুক্ষণ ধরে উঠেছে। ঠিক তখনই দিদার রুম থেকে জোরে আওয়াজ আসলো। আমি আর মা দৌড়ে গেলাম ঘরে। গিয়ে দেখি বাবা দিদার হাত ধরে কান্নাকাটি করছেন, আর দিদা বাবাকে বলছেন, আমার হাতে সময় নেই, ওকে তাড়াতাড়ি ডাকো। শত চেষ্টা করেও যেন দিদা আমার নামটা মুখে আনতে পারল না। আমাকে দেখেই দিদা বলল অনেকটা করুণার সুরে, তোমরা দূরে গিয়ে দাঁড়াও, আমাকে আর মামুনিকে একা থাকতে দাও। বাবা কিছুতেই যাবেন না। দিদা তার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে বাবাকে ধমক দিয়ে বললেন, অনির্বাণ, আমি বলছি আমাকে আর মামুনিকে একা থাকতে দে, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? দিদা এমন ভাবে কথাটা বললেন, বাবা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে আবারও কাঁদতে লাগলেন। দিদা আমার হাত ধরে বললেন, দিদি ভাই, আমাকে ক্ষমা করে দিও, এসব আমার জন্যই হচ্ছে। আমি যদি তাকে বলার সুযোগ দিতাম। দিদা কাশি দিয়ে আবার বললেন, মানুষ বড় বোকা, আর ভরসা করতে হবে কাকে, দেরিতে বোঝে। আমি দিদাকে চুপ করাতে যাব, কিন্তু দিদা বলতে লাগলেন,
আমি চলে যাচ্ছি দিদি ভাই, আর তাদের বলো আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার জীবন দিয়ে করে গেলাম। এ কথা বলেই দিদার শরীরটা একটা কাঁপুনি দিয়ে নিস্তেজ হয়ে যায়। আমি দিদার হাত তখনও আমার গালে অনুভব করছিলাম। হঠাৎ করে যেন পুরো পৃথিবীটা নিস্তেজ হয়ে গেল। আমি সেভাবেই দিদার পাশে বসে রইলাম। পাশে মায়ের চিৎকার শুনে বাবাও রুমে এসে মাকে বলেন আমাকে নিয়ে যেতে। বিকেলের মধ্যে দিদার শেষ কাজ সম্পন্ন হলো। দিদার এভাবে আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য যেমন কষ্টকর ছিল, তেমনি ছিল আশ্চর্যজনক। আর দিদার শেষ সময়ে বলে যাওয়া কথাগুলো আমি তখনও বুঝতে পারছিলাম না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাবা পরদিন এক জটাধারী তান্ত্রিককে নিয়ে আসেন। তান্ত্রিকটার থাকার ব্যবস্থা করে আমার দিকে তাকিয়ে বলেন, এভাবে হবে না, যজ্ঞ করাতে হবে যজ্ঞ, আর তুই হবি যজ্ঞের আহ্বানকারী। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর সেই তান্ত্রিককে নিয়ে আলোচনা করতে লাগলেন। পরদিন সকালে মা আমাকে ডেকে নতুন শাড়ি দিয়ে আমাকে প্রস্তুত হতে বললেন। আমি দেখি আমাদের সম্পূর্ণ বাড়ি বন্ধ, দরজা জানালা বন্ধ, সম্পূর্ণ বাড়িতে সিঁদুর আর লবণ ছেটানো। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? কিন্তু তিনি কিছুই বললেন না। হঠাৎ সেই তান্ত্রিক আমার হাত শক্ত করে ধরে আমাকে পেন্টাগনের মাঝখানে বসিয়ে বিড়বিড় করে কি যেন পাঠ করতে লাগলেন। আমি বেশ কিছু শ্লোক এবং বেদমন্ত্র শিখেছিলাম, তাই খুব সহজেই বুঝতে পারলাম যে এটা কোনো দৈবিক মন্ত্র নয় এবং অপদেবতা বশীকরণের জন্য আহুতির যজ্ঞ। ততক্ষণে আমাদের ঘরে শুরু হয়ে গেছে ঝড় তুফান। আমার বাবা তান্ত্রিককে থামতে বললে তান্ত্রিক বাবার গায়ে সেই সিঁদুর ছুঁড়ে মারে। সাথে সাথে বাবা প্রায় কয়েক হাত দূরে গিয়ে পড়ে। আমি মায়ের দিকে তাকিয়ে দেখি মায়ের কপাল থেকে অঝরে রক্ত পড়ছে। রুমের পরিবেশ লাল আর অন্ধকার, ঠিক যেন কোনো পিশাচের জন্য আমাকে প্রস্তুত করছে। আমি শত চেষ্টা করেও নিজেকে একটুও নাড়াতে পারলাম না, ঠিক যেন গত রাতের মতো। আমি আর নিতে পারছিলাম না। ঠিক জ্ঞান হারাবো এমন সময়ে সেই তান্ত্রিক আমার উপরে সেই দুর্গন্ধযুক্ত পানির কয়েক ফোঁটা ছুঁড়ে মারে। আমি দেখলাম ঠিক আমাদের রুমের নিচ থেকে শত শত কালো ছায়া এসে তান্ত্রিকের পাশে দাঁড়ালো। সবার মুখে একটাই কথা, হালদুম হালদুম। আমি যেন যে কোনো সময় এই নরপিশাচের কাছে নিজের জীবন ভিক্ষা চাইব এমন অবস্থার সৃষ্টি করেছিল তারা। তান্ত্রিক তার স্থান থেকে উঠে নিজের মাথায় বাঁধা লাল পাগড়ি খুলে ফেলে নামাজের সময় মুসল্লিরা যেভাবে সিজদা করেন ঠিক তেমনি ভাবে সিজদায় বসে বিড়বিড় করে সেই পৈশাচিক মন্ত্র পাঠ করতে লাগলেন। হঠাৎ আমি দেখতে পেলাম একটি বড় কালো সাপ ভেতরে প্রবেশ করল এবং মানব অবয়ব ধারণ করল। তার চেহারায় যেন মনুষ্যত্বের কোনো ছাপ নেই। চোখ দুটো যেন কেউ বের করে নিয়ে এসেছে। তার ভেতরে সবসময় রক্তক্ষরণ হচ্ছে। চোয়াল যেন কোনো হিংস্র প্রাণীর শিং দিয়ে থেতলে দেয়া হয়েছে। আমি তো মৃত্যু চাইনি। সে অবয়ব আমার সামনে এসে বসে পড়ল। ঠাকুর ঘরের সেই দুর্গন্ধ তার শরীরের গন্ধের কাছে কিছুই না। এই গন্ধ আরো তীব্র, আরো বিষাক্ত। সেই গন্ধে আমার শরীর যেন ঢুলছিল। হঠাৎ আমি আমার কাঁধে ভারী একটা কিছু অনুভব করি। আচমকা আশেপাশের সেই পৈশাচিক পরিবেশ ঠান্ডা হতে থাকে। সেই অবয়বটি দাঁড়িয়ে আমার হাত ধরে টান দিতে গেলে আমি দেখলাম সাদা ধোঁয়ার মতো আরো দুটি অবয়ব তাকে ধরে রেখেছে। পাশের তান্ত্রিক তখন উঠে আবার মন্ত্র পড়া শুরু করলে সেই সাদা অবয়বের একটি তাকে ধোঁয়ার আকৃতিতে ধাক্কা দেয় এবং মুখ দিয়ে সে রক্তবমি করতে করতে সেখানেই মারা যায়। এসব পরিস্থিতি দেখে সেই পৈশাচিক অবয়বটি আমার দিকে এসে আমার হাত বরাবর একটি আঘাত করে। সেখান থেকে তারপর ধোঁয়ায় মিলিয়ে যায় এবং আমাদের রুমের পরিবেশ আগের মতোই ছমছমে ঠান্ডা থেকে স্বাভাবিক হয়ে যায়। আমি দেখি আমার বাবা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছেন। তবে প্রায় 2 ঘন্টা এমনভাবে চলার পর আমার শরীর আর মস্তিষ্ক যেন হাল ছেড়ে দিয়েছে। আর তখনই আমি জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ি। পরদিন আমি নিজেকে আবিষ্কার করি নিজের রুমে, আমাকে স্যালাইন দেওয়া অবস্থায়।
পাশে আমার পিসি বসে কান্না করছেন। আমাকে অবাক করে তিনি আমাকে জানান আমি প্রায় 27 ঘন্টা অর্থাৎ একদিনের বেশি অজ্ঞান ছিলাম। আমি আমার বাবা মার অবস্থা জিজ্ঞেস করলে তিনি জানান বাবা ভালো আছেন, কিন্তু মা মাথায় অতিরিক্ত আঘাত এবং রক্তক্ষরণের ফলে ব্রেন ডেড বা সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে পড়ে আছেন। আমি বাবার সাথে দেখা করতে চাইলে পিসি বাইরে নিয়ে এসে বাবাকে পাঠিয়ে দেন। বাবা আমাকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন এবং জানান তিনি নিজে তান্ত্রিকের শরীর ধোঁয়ায় মিলিয়ে যেতে দেখেছেন এবং কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না বলে মন খারাপ করে ঘর থেকে তিনি বেরিয়ে যান। সন্ধ্যার পর সবকিছু শুনে মাকে বাড়িতে আনা হয় এবং পিসি মায়ের সাথে কিছুটা সময় থাকবেন বলে জানান। আমি আর বাবা যেহেতু এই ঘটনার একমাত্র সাক্ষী, তাই দুজনেই ঠাকুর ঘর থেকে গঙ্গা জল ছিটিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিজ নিজ রুমে চলে যাই। রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি অনুভব করি কি আমার হাত ধরে টানাটানি করছে। এবারও প্রতিবারের মতো আমার স্লিপ প্যারালাইসিস থাকায় আমি কিছু করার ক্ষমতা হারাই। আমি হনুমান চল্লিশা জানতাম, কিন্তু যখনই উচ্চারণ করতে যাব ঠিক তখনই একটি হাত যেন আমার গলা চেপে ধরে। সেজন্য আমি কোনোভাবেই তাকে বাধা দিতে পারিনি। ধীরে ধীরে সেই অবয়ব রূপ ধারণ করে এবং এক পর্যায়ে আমার কানের কাছে আরবি ভাষায় কি যেন বলতে থাকে। আমি ইয়াসমিনের দেয়া সেই হলুদ কাপড়টি সবসময় আমার হাতেই বেঁধে রাখতাম, যার জন্য সেই অবয়বটি আমার হাতের কাছে কোনোভাবে আসতে পারত না। ভোরে আজানের ঠিক আগ মুহূর্তে সেই অবয়বটি চলে যেত। প্রায় প্রতিদিন এভাবে আমার ওপর তার পৈশাচিক অত্যাচার চলতে থাকে। সপ্তাহে 5 দিন আমার ঘুম হতো না। একদিন বৃহস্পতিবার রাতে সে প্রতিদিনের মতো আরবিতে কিছু একটা বলে শেষে বাংলাতে বলে, তোদের রক্ষা কবচ তো ভেঙে দিয়েছি, এবার তছনছ করার পালা। এভাবে প্রায় 2 সপ্তাহ কেটে যাওয়ার পর আমার বাবা সেখানে ফোন দিয়ে জানতে পারেন আমার দিদা আমাদের কুষ্টিয়ায় থাকা কিছু জমির মধ্যে কিছু অংশ একটি কবরস্থানে দান করেছেন। তবে আমার বাবার মন বিষণ্ণ থাকায় সেই ড্রাফটের কোনো জবাব তিনি দেননি। এর 3 দিন পর কুষ্টিয়া থেকে 3 জন হুজুর আমাদের এলাকায় মসজিদের ইমামের সাথে দেখা করেন এবং আমাদের বাড়িতে আসলে বাবা তাদের ড্রাফটের কপি এবং জমির দলিল বুঝিয়ে দেন এবং ক্ষমা চেয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। আসলে সেই ঘটনার পর বাবা মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে যান। ইমাম সাহেব বাড়িতে ঢোকার পরই খারাপ কিছুর আভাস পেয়েছিলেন, সেজন্য বারবারই কোনো সমস্যা আছে কিনা তা জিজ্ঞেস করেছিলেন। বাবার ব্যবহার এবং অনাগ্রহ দেখে সাথে থাকা কিছু লোকেরা হুজুরকে চলে আসতে বললে হুজুর শেষবার বাবাকে অনুরোধ করে বলেন যে, অনির্বাণ সাহেব, আমি অন্য ধর্মের লোক, আমার কাছে হয়তো বলতে আপনার সমস্যা হচ্ছে, কিন্তু বহু বছর ধরে আমরা এই গ্রামে থাকি। অন্যান্যদের চাইতে আপনি এবং আপনার পরিবার গ্রাম ও গ্রামের মানুষদের অনেক বেশি সহায়তা করেছেন। আপনার মাকে আমরা চাচি বলে ডাকতাম, আপনাকে নিজের ভাই মনে করি। কোনো সমস্যা যদি থাকে বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। বাবা হুজুরের দিকে তাকিয়ে বললেন, পারবেন না সিদ্দিক সাহেব, সমস্যাটা একটু বেশি ঝামেলার। হুজুর তার সাথে আসা লোকদের মসজিদে অপেক্ষা করতে বললে তারা চলে যায়। বাবা হুজুরকে তার জানা সবকিছু খুলে বলেন। হুজুর অনেকক্ষণ চুপ থেকে আমাকে ডেকে বলতে যাবেন, তোমার দিদা তো। ঠিক তখনই বিকেলের আজান হয়ে যায়, তাই হুজুর বিদায় নেন এবং সন্ধ্যায় আসার প্রতিশ্রুতি দেন। তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হওয়ার জন্য হুজুর আসতে পারেন না। তবে সেদিন রাতে সেই অবয়বটি আমার উপরে চরম ক্ষিপ্ত হয় এবং বলতে থাকে, বাড়িতে হুজুর এনেছিস, কিছুই করতে পারবে না। তার পরদিন সকালে গ্রামে হট্টগোল হয়ে যায়, কারণ আমার ছোট দাদু আকস্মিকভাবে নদীতে ডুবে মারা যান। কিন্তু আমরা সবাই অবাক হই যে তার তো জলাতঙ্ক ছিল, তিনি পানির কাছে ভুলেও যেতেন না, তাহলে তিনি নদীতে ডুবে মরলেন কিভাবে? ঠিক দুপুরবেলা হুজুর রুক্ষ শরীর নিয়ে বাবার কাছে এসে ক্ষমা চেয়ে যান। তিনি বলেন এই বিষয়ে তিনি আর কোনো সাহায্য করতে পারবেন না। আমার দিকে তাকিয়ে বললেন, আমি রাজশাহীর বাঘা থেকে একজনকে আসতে বলেছি, তিনি হয়তো তোমাদের এই বিপদ থেকে মুক্তি দিতে পারবেন। বাবা কিছু না বলে হুজুরের মুখের উপর দরজা বন্ধ করে দেন। হুজুর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মসজিদে চলে যান। সন্ধ্যার পর হুজুর
তার বলা সেই লোককে নিয়ে আবার বাসায় আসেন। বাবা এবার রেগে গিয়ে একটি তলোয়ারের মতো রামদা এনে হুজুরের সামনে ধরে বললেন, সিদ্দিক, আমার দিকে তাকাও, আমার মেয়ের দিকে তাকাও। আমরা কি সেই মানুষ নই যে যখন ঝড়ে তোমাদের বাড়ির চাল উড়ে গিয়েছিল তখন তোমাদের বাড়িতে চাল দিয়েছিলাম? যখন কবরস্থানের জন্য তোমরা মারামারি করছিলে তখন আমি আমার বাবার জমি তোমাদের কবরের জন্য দান করেছিলাম? আমি কি সেই মানুষ না যারা নিজের ব্যক্তিগত বাঁশ ঝাড় থেকে সারা গ্রামের লোকদের বিনামূল্যে বাঁশ ব্যবহারের অনুমতি দিয়েছি? তাহলে কেন সিদ্দিক, কেন? কি এমন পাপ করেছি আমরা যে আমাদের এমন শাস্তি পোহাতে হচ্ছে? কি পাপ করেছে আমার মেয়েটা? এই কথা বলে বাবা হুজুরের সামনে কাঁদতে শুরু করেন। আমি পাশে থেকে বাবাকে এই অবস্থায় দেখে নিজেও কাঁদতে শুরু করি। আসলে বাবাও আমার দাদুর মতো সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন। প্রায় 7 বছর সার্ভিসের পর তিনি চাকরি ছেড়ে গ্রামেই জমি জমা দেখাশোনা করতেন। তার মতো শক্ত একজন মানুষ এইভাবে কান্না ধরে রাখতে পারল না। পাশে থাকা জব্বা পরা লোকটি বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, মজুমদার সাহেব, আমরা অন্য ধর্মের বলে আমাদের উপরে অবিশ্বাস করবেন না। সিদ্দিক যা বলেছে, আপনি যদি আসলে তার শিকার হন, আমাদের যতটুকু শিক্ষা আছে সব দিয়ে আপনাকে সাহায্য করব, এটা আমাদের ওয়াদা। বাবা ইমাম সাহেব আর সেই লোকটিকে ছাদে নিয়ে গিয়ে আলাপ করতে লাগলেন এবং ঘণ্টাখানেক পরে বললেন, আমাকে 2 ঘন্টার সময় দিন বলে আমাদের বাড়ির সামনে গিয়ে বসে পড়লেন। এর মধ্যে রাতে আজান হয়ে গেলে ইমাম সাহেব নামাজে যাবেন বলে সেই লোকদের কাছ থেকে অনুমতি চাইলেন, কিন্তু লোকটি ধ্যান করছিলেন। এমন অবস্থায় 2 বার মাথা ঘুরিয়ে উঠলেন। বাবা বাইরে এসে দাঁড়ালে তিনি আরো কিছুক্ষণ বসে দাঁড়িয়ে কিছু সূরা পড়লেন। হুজুরকে ধমকের স্বরে বলেন, সিদ্দিক, তুমি আমাকে একই বিপদের মধ্যে এনে ফেললে। আমি তো ওয়াদা করে ফেলেছি, ওয়াদা ভাঙলে আল্লাহ আমার পরকাল কেড়ে নেবেন, আর ওয়াদা না ভাঙলে আমার ইহকাল। তুমি যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে যাও, মাইকিং করে আশেপাশে যত হাফেজ এবং কারি সাহেব আছেন তাদের তোমার বাড়িতে আসতে বলো। এই যে মহাবিপদ। লোকটি বাবার দিকে চেয়ে বলল, আপনার মেয়ে যে কি বিপদের মধ্যে আছে আপনি কি জানেন? আপনার বংশ তারা শেষ করে দিয়েছে, এবার শুধু বাকি আছেন আপনি আর আপনার মেয়ে। বাবার আমি যে ঘটনার সাক্ষী তার সামনে হয়তো হুজুরের এই কথাগুলো নিছক, তাই বাবা হুজুরের কাছে মিনতি করতে লাগলেন, আপনার যা প্রয়োজন আপনি তাই করুন, আপনি শুধু বলুন আমার মেয়েটিকে কিভাবে বাঁচাতে হবে। আমি পাশে থেকে বাবার এমন মিনতি দেখে কান্নায় ভেঙে পড়লাম। এরপর হুজুর আমাদের ইমাম সাহেবের বাড়িতে গেলেন এবং আগে বাড়ি বন্ধ করলেন 4 জন হাফেজকে দিয়ে বাড়ির চারপাশে দাঁড় করিয়ে। এরপর হুজুর বাড়ির চারপাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। সাবধান করে গেলেন, যাই হোক মৃত্যুর ফেরেশতা না দেখা ব্যতীত অন্য কোনো কারণে তেলাওয়াত বন্ধ করা যাবে না। এ কথা বলে হুজুর আমাদের ভেতরে গিয়ে বসতে বললেন এবং অন্যান্যদের সাথে কথা বলে আমাদের সাথে এসে বসলেন। বাবাকে বললেন, আমরা মানুষের সেবা করি, তাদের সুস্থ করি আল্লাহর আয়াত দিয়ে। আমার কথায় মন খারাপ করবেন না। আপনারা মুসলিম নন, যার কারণে আমাদের কোনো আমলই আপনাদের উপরে প্রভাব ফেলবে না, তবু আমাদের সাহায্য নিতে হবে। তিনি আমাদেরকে চেয়ে বললেন, তুমি তোমার বাবাকে সম্পূর্ণ সত্যটা কেন বলছো না? নাকি ইয়াসমিনের জীবনের কোনো মূল্য নেই তোমাদের কাছে? আমি কাঁদতে কাঁদতে ইয়াসমিনের কথা বাবাকে বলি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম রাগে বাবার চোখ লাল হয়ে এসেছে। হুজুর বাবাকে শান্ত করে বলেন, অনির্বাণ সাহেব, আপনার মেয়ের উপরে রাগ করে লাভ নেই। ইয়াসমিনের জন্যই আপনি আজকের সূর্য দেখতে পেয়েছেন। বাবা হুজুরের উপর চটে গিয়ে বলেন, কি বলছেন আপনি? তার জন্যই তো এসব। হুজুর বললেন, না, আপনাকে প্রথম থেকে জানতে হবে। এই বলে হুজুর বলা শুরু করলেন, আপনার দাদু খুব সাহসী একজন মানুষ ছিলেন। তিনি খুব কম সময় তার সাংসারিক জীবনে দিয়েছেন। জ্ঞান আহরণ ছিল তার নেশা, যার জন্য তিনি সন্ন্যাস নেন। আমাদের ভাষায় তাকে দরবেশ আর আপনাদের ভাষায় তাকে ঋষি বলে। যেহেতু রাজপুত জমিদার পরিবারের একজন, সেহেতু রাজর্ষি বলা যায়। তিনি অনেক বছর জঙ্গলে কাটান। তিনি তার সন্ন্যাসী ক্ষমতা বলে মানুষ এবং অন্যান্য জগতের অনেক উপকার করেন। অন্য জগতের বিষয় বলতে আমাদের জন্য জিন, আপনাদের জন্য
অন্য কিছু। তাদের মধ্যে ছিল একটি মুসলিম জিন পরিবার। কোনো এক পর্যায়ে তারা আপনার দাদার জন্য কিছু করতে পারে নাকি সেটা জিজ্ঞেস করলে আপনার দাদা রাজর্ষি সুবীর নারায়ণ আপনাদের বংশের 250 বছরের জন্য নিরাপত্তা চান। তারই পরিপ্রেক্ষিতে তারা আপনাদের রক্ষা করে আসছিল, আর আপনার মেয়ে ছিল তাদের শেষ দায়িত্ব। সেই জিন পরিবার আপনাদের বহুদিন রক্ষা করে আসছে, তার একটাই কারণ, তারা জানে আপনারা মানুষের ক্ষতি করেন না। আপনার মেয়ে তাদের মেয়ের সাথে এতদিন থেকেও একটাও আবদার করেনি, তার কারণ জিনদের মধ্যে কয়েকটা ধাপ আছে, যার দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী ধাপের জিন হল ইফরিত, যারা আপনাদের নিরাপত্তা দিয়ে আসছিল। এটা বলে হুজুর একটু থামেন এবং আবারও বলতে শুরু করেন, আচ্ছা মজুমদার সাহেব, বলুন তো মানুষের সবচেয়ে বড় শত্রু কোনটা? বাবা উত্তর দিতে না পারলে তিনি নিজেই বলেন, রাগ আর হিংসা। আর এটাই আপনাদের পরিবারের ধ্বংসের মূল কারণ। আপনার বাবার সৎ ভাই, যাকে আপনারা এতদিন ধরে কোনো অভাব বুঝতে দেননি, সেই এসব করেছে। তার সবসময় আপনাদের উপরে লোভ ছিল, যার কারণে সে আপনাদের সম্পূর্ণ পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। আর তার শুরু হয় আপনার মাকে দিয়ে। সে আপনাদের খাবারে বিষ মিশিয়ে দিত, কিন্তু ইয়াসমিন নামে যে মেয়ে জিনটি আপনাদের সাথে থাকতো, সে কোনো না কোনোভাবে সেটা থেকে আপনাদের বাঁচাতো। কিন্তু আপনাদের মেয়ের সাথে পরিচয় হওয়ার পর আপনার মা মনে করে বসেন ইয়াসমিন আপনাদের ক্ষতি করার জন্য আপনার মেয়ের পিছু নিয়েছে। কিছুদিন আগে আপনাদের বাঁশঝাড়ের পাশের জমিতে পানি দেওয়ার জন্য যেই সেচ নির্মিত করা হয়, সেখানে একজন তান্ত্রিককে এনে থাকতে দেয়া হয়। এদিকে তান্ত্রিক জানতে পারে যে আপনার মেয়ে এবং আপনার পরিবার শক্তিশালী ইফরিত জিন দ্বারা সুরক্ষিত, তাই সে ষড়যন্ত্র করে এক খবিশ জিনকে আপনার মায়ের রক্তে মিশিয়ে দেয়। ইয়াসমিন অনেক শক্তিশালী ছিল, সে সহজেই বুঝে যেত যে বাড়িতে অপশক্তি রয়েছে, কিন্তু তান্ত্রিক সুযোগ পেয়ে যায় তখন যখন আপনি আপনার মেয়েকে রাজশাহীতে পাঠিয়ে দেন। আপনার মেয়ে না থাকায় ইয়াসমিনও তার বাড়িতে চলে যায়। ফলে তান্ত্রিক ও আপনার বাবার সেই সৎ ভাই কালো জাদুর মাধ্যমে আপনার মাকে আরো অসুস্থ করে ফেলে আর নিজের পরিকল্পনা আরো বড় করতে থাকে। কিন্তু সমস্যা বাধে আপনার মায়ের অ্যাক্সিডেন্ট হলে। খবর পেয়ে আপনার মেয়ে বাসায় চলে আসলে ইয়াসমিনও ফিরে আসে। এসেই বুঝতে পারে বাড়িতে কিছু একটা হয়েছে। আপনার মেয়ে আর ইয়াসমিনকে দেখে সেই খবিশ জিন আরো ক্ষেপে যায়। ইয়াসমিন মাদ্রাসাতে পড়ত, তাই তার কুরআন পড়ে ফু দেওয়ার সাথে সাথেই সেই খবিশ জিন আপনার মায়ের শরীরের ভেতরে জ্বলতে থাকে। উপায় না পেয়ে সে আপনার মায়ের শরীর ছেড়ে পালিয়ে যায়, কিন্তু কালো জাদুর প্রভাব বাড়িতে থাকার কারণে ইয়াসমিন তাকে ধরে রাখতে পারে না। কিন্তু সে ঠিকই বুঝেছিল যে এর পেছনে কে, তাই সে কালো জাদুর প্রভাব কম করার জন্য তার বাবা মায়ের সাথে দেখা করতে যায়। এবং এদিকে সেই তান্ত্রিক আর আপনার বাবার ভাই ঠিকই বুঝেছিল যতদিন ইয়াসমিন আছে ততদিন তারা আপনাদের কিছুই করতে পারবে না। আর এর মধ্যে একটি বড় ভুল করে ফেলেন আপনার মা। তান্ত্রিক শক্তিশালী আর এক মারিদ জিন, জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেই জিনকে ইরান থেকে আহ্বান করেন, কিন্তু তাকে দিয়ে কাজ করানোর জন্য বলি প্রয়োজন। কোনো জন্তু বা মানুষের নয়, মারিদ জিনের দরকার ইয়াসমিনকে। তান্ত্রিক পূজারী সেজে আপনার মাকে বোঝায় যে ইয়াসমিন একটি অপশক্তি যে আপনার পরিবারকে ধ্বংস করতে চায়, সেজন্য তিনি যা বলবেন তাই করতে হবে। আপনার মা সেই ফাঁদে পা দেন। সেই তান্ত্রিক আপনাদের পূজার ঘরের শেলফের নিচে, বাড়ির চার কোণায়, পূজার তেলে এবং আপনাদের খাবার পানিতে কালো জাদুর তাবিজ এবং অপবিত্র পানি মিশিয়ে দেয়, যাতে ইয়াসমিনের পবিত্রতার কোনো প্রভাব আপনাদের ওপরে কাজ না করে। এভাবে ইয়াসমিন যখন তার শক্তি হারিয়ে ফেলে, তখন তারা মারিদ জিনকে ইয়াসমিনের ওপর ছেড়ে দেয়। বলি পেয়ে সেই পিশাচ নরখাদক আরো হিংস্র হয়ে ওঠে। আপনার মায়ের নির্বুদ্ধিতার কারণে ইয়াসমিন সেই পিশাচের কাছে হার মেনে মৃত্যুবরণ করে। এর ফল থেকে আপনার মাও অবশ্য রেহাই পাননি। ইয়াসমিনের পর তাদের টার্গেট ছিল আপনার মা, আর খবিশ জিনের প্রভাবে আপনার মা শয্যাশায়ী হয়েছিলেন। পরিবারের উপরে আগত সংকট দেখে তিনি আপনার মেয়েকে সব বলে দিতে চেয়েছিলেন, কিন্তু কালো জাদুর প্রভাব থাকায় কোনোভাবেই সেই কথা তিনি মুখে আনতে পারেননি।
ইয়াসমিনের এই ঘটনা শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল কেন আমি না, ইয়াসমিনই মারা গেল। ঝামেলা শুরু হয় যখন আপনার মেয়ে আবারও ফিরে আসে। সে প্রতিদিন ইয়াসমিনের জন্য ছাদে অপেক্ষা করত, আর সেখান থেকেই আপনার মেয়েকে পছন্দ করে ফেলে সেই মারিদ জিন। এদিকে তান্ত্রিকের পরিকল্পনা ছিল আপনার মেয়েকে দিয়ে মারিদ নামক জিনকে নিজের বশে রাখবে। কিন্তু সৃষ্টির নিয়মের বিরুদ্ধে কিছু হলে সেখানে আযাব আসে। তান্ত্রিক সেদিন সেই পূজারীর বেশে আপনাদের বাসায় ঢোকে, আর সেদিন সেখানে কোনো যজ্ঞ আপনারা করাননি। আপনারা করিয়েছেন মানুষ আর জিনদের সবচেয়ে আরাধ্য শ্রেণীর জিনের বিয়ে। ইয়াসমিনের বাবা মা তাদের মেয়ের মৃত্যুতে আপনাদের উপর অনেক রেগে ছিল, কিন্তু তারা আপনার পূর্বপুরুষের কাছে ওয়াদাবদ্ধ। তাই সেদিন বিয়েতে বাধা দিলে তান্ত্রিক তাদের মন্ত্র প্রয়োগে আটকে রাখে। কিন্তু আপনার মেয়ের এই অবস্থা দেখে তাদেরও ইয়াসমিনের কথা মনে পড়ে যায়। তাই তারা অনেক কষ্টে কোনোভাবে তান্ত্রিককে হত্যা করে এবং একটা বিপদ থেকে আপনাদের রক্ষা করে। হুজুরের মুখে সব কথা শুনে আমি আর বাবা আকাশ থেকে পড়লাম। আমাদের নিজের রক্ত আমাদের সাথে এমন করলো, আর আমাদের ভুলের কারণে একটা নিরপরাধ প্রাণ চলে গেল। আসলে দুনিয়ায় এমন কিছু মানুষ থাকে যারা চলে গেলে প্রকৃতি উৎসব করে তাদের জন্য, আর কোনো হাত প্রার্থনা দোয়ার জন্য ওঠে না, ওঠে কেবল অভিশাপ আর লাঞ্ছনা। কথাগুলো বলে হুজুর বাবার দিকে তাকিয়ে বললেন, মজুমদার সাহেব, আমাদের কিন্তু অনেক কাজ, আর আপনার মেয়ে, তাকে করতে হবে আসল কাজগুলো। আল্লাহ মুসলমানদের জন্য জাদুবিদ্যা এবং জিনদের সাথে যোগাযোগ নিষিদ্ধ করেছেন। বাম দিকে খালি একটা জায়গা দেখিয়ে তিনি বলেন, আর নিশ্চয়ই জিনদের জন্য নিষিদ্ধ করেছেন মানব দেহে প্রবেশ করাকে। আসলে এতক্ষণ হুজুরের কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনছিলাম যে কখন ইয়াসমিনের মা বাবা সেখানে এসে উপস্থিত হয়েছেন খেয়ালই করিনি। আমার দিকে তাকিয়ে হুজুর বলে ওঠেন, ইয়াসমিনের দেয়া সেই হলুদ কাপড় ব্যবহার করার সময় এসেছে, তুমি প্রস্তুত তো? বাবা একটু বিব্রত হয়ে জিজ্ঞেস করলেন, আর কি কোনো উপায় নেই এর থেকে বের হওয়ার? হুজুর বললেন, উপায় আছে, তবে তার জন্য আপনার আর আমাকে আমাদের ধর্মকে উপেক্ষা করতে হবে, যা আমরা কেউ চাই না। একথা বলে হুজুর বাইরে চলে গেলেন এবং পাশের রুমে সবাইকে ডেকে বিভিন্ন আয়াত এবং সূরা পাঠ করতে বললেন। ফিরে এসে তিনি আমার হাতে একটি তাবিজ বেঁধে দিলেন আর বললেন, আল্লাহ আমাকে এই পাপের জন্য ক্ষমা করুক। আমাকে এই নিষিদ্ধ কাজ করতে হচ্ছে কারণ আমার কাছে আর কোনো উপায় নেই। এই কথা বলে তিনি আমার হাত থেকে সেই কাপড়টি খুলে নিয়ে কি যেন পরে একটা পানির গ্লাসে ফেলে দিলেন। সাথে সাথে যেন ইমাম সাহেবের বাড়ির পরিবেশ জ্যোৎস্না রাত থেকে অমাবস্যায় পরিণত হলো। যাদের হুজুর বাড়ির চারিদিকে কোরআন তেলাওয়াতের জন্য বলেছিলেন, তাদের মধ্যে শুধু একজন পাঠ চালিয়ে গেলেন। ততক্ষণে আমার মাথা চক্কর দিতে শুরু করেছে, আমি মাটিতে পড়ে গেলাম। পরের ঘটনা আমি শুনি আমার বাবার কাছ থেকে। আমি অচেতন হবার পর হুজুর আর আমার ভেতরে থাকা জিনের কথোপকথন। হুজুর আমাকে সে সাহায্যের জন্য বলেছিল, আর আপনি আমাকে দিয়ে আরেকজনের শরীরে প্রবেশ করালেন। আপনার কি আল্লাহর ভয় নেই? হুজুর আমার ভেতরে থাকা জিনকে ধমকের সুরে বললেন, আমাদের এত সময় নেই, আমরা ভুল ঠিক পরে আলোচনা করব। এখন আমাদের প্রধান কাজ হলো 4টি প্রাণ বাঁচানো। তাই আমাকে আরো পাপ করানোতে বাধ্য না করে তাড়াতাড়ি বলো যে তোমরা কোন পদ্ধতি অবলম্বন করে এই পরিবারের উপরে কালো জাদু করেছ এবং সামগ্রীগুলো কোথায় লুকিয়ে রেখেছ। চালান, বলিদান, আহুতি, লালসা কি নেই সেই পদ্ধতিতে? আমি এগুলো বলছিলাম একটা একটা করে, আর আমার গায়ে আঁচড় কাটছিলাম। হুজুর আমি এই 2 জাদু ভাঙতে পারবো না, কিন্তু আপনাকে বলতে পারবো যে সামগ্রীগুলো কোথায় আছে। হুজুর বললেন, আমিন। তৎক্ষণাৎ আমি জ্ঞান ফিরে পেলাম এবং আশ্চর্যজনকভাবে আমি মনে করলাম যে কোথায় কোন সামগ্রী লুকানো, বাঁশঝাড়ের মধ্যে, গাব গাছের ডালে ঝুলানো, আমাদের পুকুরের ঘাটের সাথে বাঁধা, আর আমাদের বাড়ির ঠাকুর ঘরের শেলফের নিচে মোট 11টি পোটলা বের করা হলো। প্রতিটি পোটলাতে একটি করে জং ধরা তাবিজ, মোরগের কাটা মাথা, গীতা, বাইবেলের কিছু অংশ। শেষ পোটলাটি নিজের কাছে রেখে হুজুর 11টি পোটলা এবং লেখাগুলো মাটিতে পুঁতে ফেললেন এবং বাকি জিনিসগুলো পুড়িয়ে ফেললেন। এরপর ইয়াসমিনের বাবা বলে উঠলেন, সে আসছে।
হুজুর আমাদের নিয়ে ইমাম সাহেবের বাড়িতে ফিরে আসলেন এবং সব দরজা লাগিয়ে দিলেন। আমাদের চারিদিকে কিছুক্ষণ সম্মিলিত কণ্ঠে কুরআন তেলাওয়াত ভেসে আসলো। এরপর সব নিশ্চুপ। আমরা যেন আমাদের নিঃশ্বাসের শব্দটাও শুনতে পাচ্ছিলাম। হঠাৎ চারিদিক থেকে সেই পরিচিত দুর্গন্ধ আর বিকট হাসির শব্দ আসতে লাগলো। ইয়াসমিনের বাবা বলতে লাগলেন, আল্লাহ আপনাদের দীর্ঘ হায়াত দিক। এই বলে তিনি ধোঁয়ায় মিলিয়ে গেলেন। পাশে থেকে হুজুর তার শিষ্যদের জাগিয়ে বিশেষ কিছু আয়াত পড়তে লাগলেন এবং একটি মোমবাতি জ্বালিয়ে ইমাম সাহেবকে কি যেন দিয়ে আসতে বললেন। আর বাড়ির সামনে থেকে একটা আওয়াজ আসতে লাগলো, তোরা কেন আমাদের বাধা দিচ্ছিস? আমাদের আহ্বান করা হয়েছে, আমরা ওকে নিয়ে যাব। ইয়াসমিনের বাবার কণ্ঠটা যেন কিছুক্ষণ পরেই নিস্তেজ হয়ে আসলো। ইয়াসমিনের মা বিড়বিড় করে কি যেন পড়ছিলেন আর কান্না করছিলেন। দরজার বাইরে থেকে সেই পিশাচটা আমাদের নাম ধরে ডাকতে লাগলো। হঠাৎ ইমাম সাহেবের ঘরের চাল ভেদ করে সেই অবয়বটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে উদ্ভটভাবে হাসতে লাগলো আর আমাদের দিকে তাকিয়ে বলল, তোকে না বলেছিলাম এই মওলানার থেকে দূরে থাকতে? বলেই তার সেই বিকৃত মুখ থেকে বিভৎস এক চিৎকার জুড়ে দিল। লক্ষ্য করলাম আমার বাবার কান দিয়ে রক্ত পড়ছে। তিনি সেখানেই পড়ে রইলেন। ইমাম সাহেবের বাড়িতে যেখানে কিছু মুহূর্ত আগেও পবিত্র কোরআন তেলাওয়াত চলছিল, সেখানে এখন মৃত্যু তাণ্ডব চলছে। হঠাৎ হুজুর তার মোমবাতি নিভিয়ে দিয়ে পাশের রুম থেকে পবিত্র পানি নিয়ে এসে তাতে কিছু আয়াত পড়ে ফু দিলেন এবং সেই পিশাচ রূপী অবয়বের দিকে ছুঁড়ে মারলেন। এদিকে ইয়াসমিনের মা বিড়বিড় করে কিছু একটা পড়ছিলেন। উর্দুতে বললেন, আমি আসমা বিনতে আব্দুল আজিজ জীবনে কোনো পাপ করিনি। আমি আমার বংশের সবচেয়ে প্রবীণ এবং শক্তিশালী পুরুষদের আহ্বান করছি। আমার আহ্বানের জবাব আমি ইহকালে আল্লাহর কাছ থেকে নেব। এ কথা বলে তিনি ধোঁয়ায় মিলিয়ে গেলেন। মুহূর্তের মধ্যেই 4টি সাদা ধোঁয়ার মতো সিংহ আকৃতির জীব সেই অবয়বের উপরে ঝাঁপিয়ে পড়ল। এদিকে ইমাম সাহেবও নানান রকম রিচুয়ালের মাধ্যমে সেই জিনটিকে একটা সময় পরাস্ত করতে সক্ষম হলেন। তবে তার আগে জিনটি মারাত্মকভাবে হুজুরকে জখম করে। একটা সময় দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি। তখন ইমাম সাহেব পেছন থেকে এসে বললেন, হুজুর, আল্লাহ আপনার সহায় হোক। আজকে 28 জুন, পবিত্র রমজানের প্রথম দিন। রমজান মাসের পবিত্রতার জন্য ওরা এখন নিষ্ক্রিয়। এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে। সেই জিনটিকে একটা সময় পুড়িয়ে ফেলা হয়। বাবা হুঁশ ফিরে পেলে হুজুরকে তাড়াতাড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার পর আমরা পাবনাতে আমাদের জমিজমা বিক্রি করে রাজশাহী চলে আসি এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করি। আমার ডিপ্লোমার 3য় বছরে আমার বাবাও মারা যান। এরপর ডিপ্লোমা শেষ করে আমি বিএসসি করতে ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অর্থাৎ তুরস্কতে চলে আসি। আর বর্তমানে দেশের একটি সুপরিচিত টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছি। আর সেই হুজুরের কথা শুনেছি প্রায় 2 বছর প্যারালাইজ থেকে গত 2020-এ তিনি মারা যান। তবে যাওয়ার আগে তিনি আমাদের বলে যান যে আমার দ্বারা সৃষ্টির কিছু নিয়ম ভঙ্গ হয়েছে, যার শাস্তি আমাকে পেতে হবে। আমি নিজেকে এখনো দোষী মনে করি এই জন্য যে এতগুলো প্রাণ চলে গেল। এটা বলেই দিদি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার ঘটনা শেষ করেন। এই ছিল ঘটনা। বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার। আর হ্যাঁ, দিদির বিয়ে হয়েছে কয়েক বছর আগে, তবে তিনি জানিয়েছেন তিনি কখনো মা হতে পারবেন না। ঘটনাটা হবে 2007 থেকে 8 সালের ভেতরে। তো তানিম ভাই যেটা বলেন যে ওনার দাদা 1970s এর দিক থেকেই হচ্ছে ওনারা ইউএসএ প্রবাসী হয়ে যান। তো ওনার বাবা হচ্ছে এরপরে ওখানেই ওনার জন্ম, কিন্তু বাংলাদেশে অনেকবার এসেছিলেন ওনারা। কিন্তু ওনার বাবা বিয়ে করেন একজন ব্রিটিশ নারীকে। তো বিয়ের কিছুদিন পরেই হচ্ছে মোটামুটি 1-2 বছর পরে তানিম ভাইয়ের জন্ম হয়। তো তানিম ভাইয়ের মা বাবা এবং তানিম ভাইয়ের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। আসলে মিলটা হচ্ছে যে তানিম ভাইয়ের যেই মা আছেন উনি হচ্ছেন ওনার মা বাবার একমাত্র মেয়ে। তানিম ভাইয়ের বাবাও মা বাবার একমাত্র ছেলে এবং তানিম ভাই নিজেও মা বাবার একমাত্রই সন্তান। তো তানিম ভাইয়ের জন্মের 5 বছর পরে তানিম ভাইয়ের বাবার ইন্তেকাল হয়ে যায় এবং এরপরে হচ্ছে
মোটামুটি ওনার দেখাশোনা ওনার নানাই করতেন। ওনার নানা হচ্ছে কখনোই মানে এমন কোনো কিছু করতেন না যে হিসেবে আসলে মানে তাদের কোনো কমতি রাখতেন না উনি আসলে। তানিম ভাইয়ের নানাই সবসময় তানিম ভাইদের বাসায় আসতেন, কিন্তু তানিম ভাই কখনো নিজের নানার বাসায় যাননি। তো ওনার হচ্ছে বয়স যখন 15 বছর, তখন তানিম ভাইয়ের মায়েরও মৃত্যু হয়ে যায়, উনিও ইন্তেকাল করেন। এরপরে হচ্ছে মোটামুটি তানিম ভাইয়ের নানার সাথেও ওনার যোগাযোগটা ওরকম ভাবে থাকে না। তো এরপর আস্তে আস্তে মোটামুটি 5-6 বছর পার হওয়ার পরে তানিম ভাই তখন হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং সাথে কিছু পার্ট টাইম জব করতে করতে উনি একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে একা একাই বসবাস করতে শুরু করেন। নানার সাথেও কোনো যোগাযোগ নেই বা হচ্ছে ওখানে তেমন আর কোনো আত্মীয় স্বজনের নেই। তানিম ভাই মোটামুটি একাই ওনার জীবনটা সেখানে গুছিয়ে নিচ্ছিলেন। তো একটা দিন উনি হচ্ছে ইউনিভার্সিটি থেকে যখন বাসায় আসেন, তো তখন উনি ওনার ল্যান্ডলাইনে কিছু কল পান, কিন্তু উনি কলগুলি আর ধরেন না। এরপরে উনি হচ্ছে ভয়েস মেইল গুলি যখন চেক করেন, রাতের বেলা চিন্তা করছিলেন যে আচ্ছা ঠিক আছে, দিনে তো সারাদিন অনেকগুলো কল আসছে, তো লেটস চেক দ্য ভয়েস মেইলস। তো উনি যখন ভয়েস মেইল গুলি চেক করতে গেলেন, তখন শুনতে পেলেন কি যে ওনাকে একজন উকিল ভয়েস মেইল করেছেন এই বলে যে ওনার নানা গতকালকে রাতের বেলা ইন্তেকাল করেছেন। তো এখানে আসলে বলে রাখা ভালো একটা জিনিস যে তানিম ভাইয়ের বাবা ছিলেন মুসলমান এবং তানিম ভাইয়ের মা ছিলেন খ্রিস্টান, কিন্তু তানিম ভাই হচ্ছেন বাই চয়েস একজন মুসলিম। ওনার মা খ্রিস্টান হলেও কখনোই ওনাকে জোর জবরদস্তি করেন নাই ধর্ম নিয়ে, মানে বাড়াবাড়ির কোনো কিছু একটার। উনি কখনো বলেননি যে না তোমাকে খ্রিস্টান ধর্ম মানতে হবে, না হলে বাসায় থাকতে পারবা না, বা হচ্ছে হলে কথা বলবো না, এরকম কিচ্ছু না। ওনার মা সবসময় এই জিনিসের সাথে ফ্লেক্সিবল ছিলেন যে তোমার যে ধর্ম হচ্ছে শক্তি মনে হবে বা তুমি যে ধর্মের প্রতি অনুরাগী থাকবা তুমি সেটাই মানতে পারো। তো তানিম ভাই হচ্ছেন ইসলাম ধর্মের প্রতি অনুরাগী ছিলেন, এই কারণে হচ্ছে উনি বাই চয়েস, এই কারণেই বলা যে উনি নিজের ইচ্ছায় ইসলাম ধর্মে দীক্ষিত হন। কারণ বই, বিভিন্ন ধরনের ইসলামিক বই বা হচ্ছে আলেমদের সাথে কথা বলে কোরআন শরীফ পড়ে উনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। তো উনি যখন শুনলেন যে হচ্ছে ওনার নানা মারা গেছেন, তখন উনি এর পরদিন হচ্ছে নানার যেই জায়গায় হচ্ছে নানা বসবাস করতেন সেখানে ওনার প্রথমবারের মতো যাওয়া হতো। তো উনি মানে জায়গাটা এত বেশি দূরে ছিল যে উনি যখন রওনা দিলেন, উনি রওনা দেন হচ্ছে দুপুর 12টার দিকে এবং পৌঁছান হচ্ছে মোটামুটি দুপুর 12টা না, উনি রওনা দেন রাতের 12টার দিকে এবং পৌঁছান পরের দিন সকাল 9টার দিকে। তো উনি সকাল 9টার দিকে যখন পৌঁছান, উকিলের সাথে ওনার আগেই কথা হয় যে ঘরের চাবি কোথায় থাকবে। তো উনি চিন্তা করতে করতে হচ্ছে একটা ছোট গাড়ি দিয়ে ঘরের কাছে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে উনি দূর থেকে একটা ঘর দেখে এত বেশি চমকে যান এবং এত অবাক হন। এটা ঘর নাকি রাজপ্রাসাদ, এত বিশাল এবং চারপাশে হচ্ছে ঘন জঙ্গলের মতো, আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই, অনেক বড় একটা ঘর, এত বিশাল যেটা আসলে দেখে ওনার চোখটা প্রায় ছানা বড়া হয়ে যায়। তো উনি হচ্ছে পরে ঠিকানা দেখে কনফার্ম হলেন যে এটাই ছিল ওনার নানার প্যালেস। তো উনি কি করলেন, উকিলের কথা মতো ঘরের মেইন ডোরের নিচের যে হচ্ছে ফ্লোরের মধ্যে যে থাকে পাপোশ, সেই পাপোশ থেকে হচ্ছে উনি পাপোশের নিচ থেকে চাবিটা খুঁজে পেলেন এবং সেই চাবিতে যখন দরজা খুলতে যান, দরজাটার তালা এত বড় আর ভারী যেটা খোলার সাথে সাথে মনে হচ্ছিল কি তালার শব্দে সারা প্যালেস যেন হচ্ছে মানে মুখরিত হয়ে গেছে, একেবারে সারা প্যালেসের মধ্যে ওটার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। তো উনি প্যালেসে ঢুকলেন, এরপর হচ্ছে উকিল আসলেন 1-1.5 ঘন্টা পরে, উনিও ফ্রেশ হলেন। উকিল ওনাকে বললেন যে আপনার দাদার নানার তো ফিউনারাল করতে হবে, ওনার বডি হচ্ছে হসপিটালে আছে, সমস্ত ফর্মালিটি শেষ করার পর হসপিটাল বডি ডেলিভারি করবে, আপনি ফিউনারালের প্রস্তুতি নিতে থাকেন। তো এরপরে হচ্ছে উনি বললেন যে নানার আর মানে কোনো কিছু কি আপনি আমার কাছে বলার মতো ছিল যে আমাকে আপনি এভাবে কল করলেন? ওনার তো আসলে আরো আত্মীয় স্বজন ছিল। আসলে তানিম ভাইয়ের নানার মানে তানিম ভাই যে নানি ছিলেন, নানির সাথে তানিম ভাইয়ের জন্মের 2-3 বছরের মধ্যে ওনার নানার ডিভোর্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে তানিম ভাই বলেছিলেন যে ওনার তো আরো আত্মীয় স্বজন আছে, কিন্তু উকিল বলে কি যে না, উনি আর কাউকে কোনো কিছু বলতে নিষেধ করেছিলেন এবং উনি এই যে ওনার প্রপার্টিটা, এই বাড়িটা এটা আপনার নামে করে দিয়েছেন
তো তামিম ভাই কিছুটা অবাক হয়ে যান যে আমার নামে কেন করলো। আমি তো ভাবছিলাম যে এই ঘরটা উনি ট্রাস্ট মানে বা হচ্ছে কোনো ডোনেশন বা ট্রাস্টে দিয়ে দিবেন, আমার নামে দিল কি কারণে, উনি ভাবছিলেন এটা। এরপরে উকিল বললেন কি যে আপনাকে এখন এখানে হচ্ছে আপনি ভার্সিটি থেকে ছুটি নিয়ে নেন মোটামুটি 1-2 সপ্তাহের, কারণ 1-2 সপ্তাহের মধ্যে আপনাকে এখানে থাকতে হবে কোর্ট ভেরিফিকেশনের জন্য। কোর্ট থেকে ভেরিফিকেশন করার জন্য যখন ইন্সপেক্টর আসবে তখন আপনার এই বাসায় থাকাটা খুবই জরুরি। উনি চিন্তা করলেন যে হ্যাঁ, আমি তো ভার্সিটি থেকে অলরেডি 1 সপ্তাহ ছুটি নিয়ে আসছি, কারণ উনি আসার আগে ভার্সিটিতে মেইল করেছিলেন 1 সপ্তাহ ছুটির জন্য। উনি বললেন কি আচ্ছা 1 সপ্তাহের মতো থাকি, যদি আরো বেশি এক্সটেন্ড করতে হয় তাহলে পরে আবার মেইল করে জানানো যাবে। তো উকিল চলে গেলেন। উনি হচ্ছে একটা ফিউনারাল যারা করে আর কি, মানে যে কিছু কিছু কোম্পানি আছে যারা ফিউনারাল ম্যানেজমেন্ট করে, তো উনি একজন ফিউনারাল ম্যানেজমেন্টের নাম্বারে ফোন করলেন এবং বললেন যে হচ্ছে ওনার একটা ফিউনারাল করতে হবে। তো দুপুরের দিকে মোটামুটি ওনার নানার বডি চলে আসে এবং ফিউনারালের জন্য রেডি হয়। তো ফিউনারাল যখন হচ্ছিল তখন ওনার নানার বিভিন্ন বন্ধু বান্ধব বা হচ্ছে আর অনেক এলাকার নেইবার, দূর দূরান্তের যারা নেইবার ছিল বা পরিচিত লোক সবাই চলে আসেন ফিউনারালে। তো আস্তে আস্তে ফিউনারাল শেষ হয়, সন্ধে হয়। সন্ধ্যের পরে হচ্ছে তানিম ভাইয়ের সাথে ওনার নানা কয়েকজন বন্ধু বান্ধব মিলে বসে বসে কথা বলছিলেন, কিন্তু আস্তে আস্তে ওনাদের থাকার সময়টাও না শেষ হয়ে যায়। যখন ওনারা সবাই হচ্ছে সেখান থেকে চলে যান তখন তানিম ভাইয়ের মনে হচ্ছিল যে আমি কোথায় এসে পড়লাম, এত বড় ঘরের ভেতরে একলা আমি কিভাবে থাকবো। উনি কিছুই বুঝতে পারছিলেন না। আর এদিকে ঠান্ডাও পড়ে গেছে অনেক, মোটামুটি যখন রাত 9টা বেজে গেছে তখন মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গেছে, প্লাস হচ্ছে কুয়াশা মোড়া অবস্থা একটা। উনি যখন ঘরের ভেতরে গেলেন, ঘরের হল রুমে গেলেন, তখন সেখানে দেখলেন কি একটা বড় ফায়ার প্লেস, যেখানে ওনার নানা আসলে অ্যাকচুয়ালি ফায়ার জ্বালাতেন যখন সোফাতে বসতেন। ফায়ার প্লেসের ঠিক পাশেই ছিল মানে একটা সোফা, কিন্তু এই সোফাটা বাড়ির অন্যান্য ফার্নিচারের থেকে অনেকটাই আলাদা ছিল। মোটামুটি রাজকীয় একটা ভাব ছিল সেই সোফাটার মধ্যে। তো উনি কি করলেন, ফায়ার প্লেসের আশেপাশে যে হচ্ছে লাকড়ি গুলো রাখা স্টিক্স, তো ওই স্টিক্স গুলি নিয়ে উনি হচ্ছে ফায়ার প্লেসের ভেতরে দিলেন এবং আগুন ধরিয়ে দিলেন। তো পাশেই হচ্ছে সোফার পাশে একটা রিমোট, সামনে টিভি। উনি হচ্ছে টিভিটা চালু করলেন এবং টিভিটা দেখতে লাগলেন। এরপর উনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে, ক্ষুধা তো লাগছে, কিছু খাবার দেখি কি করা যায়। উনি আগেই হচ্ছে দুপুর মানে মোটামুটি সন্ধ্যার আগে দিয়ে উনি হচ্ছে বাজারের থেকে ছোটখাটো কিছু কিনে আনছিলেন, ডিম প্লাস হচ্ছে আরো কিছু যেগুলো ব্রেড, যেগুলো ইনস্ট্যান্টলি বানিয়ে আর কি খাওয়া যায়। তো উনি হচ্ছে পাউরুটি ডিম দিয়ে ভেজে নিয়ে আসলেন হল রুমে এবং সেই সোফায় বসে খাওয়া শুরু করার আগে টিভিটা অন করলেন। তো উনি যখন টিভিটা অন করে দেখছিলেন তখন ওনার হঠাৎ মনে হলো যে ফায়ার প্লেসের সামনে দিয়ে কেউ যেন হচ্ছে শার্ট করে দৌড় দিয়ে চলে গেল। তো উনি শুরুতে বুঝতে পারলেন যে এটা কি হচ্ছে, উনি কিছুটা কনফিউজড হয়ে যান, কিন্তু উনি কোনো প্যানিক করেননি আসলে। এরপর উনি চিন্তা করলেন কি আচ্ছা ঠিক আছে, হয়তো বা আমার মনের ভুল, ব্যাপার না, ইটস ওকে। তো উনি এরপরে কি করলেন, রিমোটটা নিয়ে যখন টিভির চ্যানেলটা চেঞ্জ করতে যাবেন তখন উনি রিমোটটা আর সেই জায়গায় খুঁজে পান না। উনি হচ্ছে সোফার কুশন তুলে দেখেন, টেবিলে দেখেন, সব জায়গাতে মোটামুটি দেখে নেন, কিন্তু উনি রিমোটটা আর খুঁজে পান না। তো উনি এরপরে চিন্তা করেন আচ্ছা ঠিক আছে, খুঁজে যখন পাই না আর খোঁজার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। অ্যাকচুয়ালি উনি টায়ার্ডও ছিলেন অনেক, লং একটা জার্নি করার কারণে। তো এরপরে উনি কি করলেন, শোয়ার জন্য উপরের মানে ডুপ্লেক্সের মতো বাসা, তো উপরের একটা রুম উনি সিলেক্ট করলেন, যে রুমটা আসলে মোটামুটি একটু ছোটখাটোই ছিল আর মোটামুটি বেশ পরিষ্কার ছিল, সুন্দর ছিল কিছুটা। তো উনি যখন ডাইনিং রুমের সামনে দিয়ে ডুপ্লেক্সের যে সিঁড়িটা আছে ওই সিঁড়িটাতে যখন উঠতে যাবেন তখন উনি একটা ধাক্কা খানেই দেখে যে টিভি রিমোটটা সেই ডাইনিং টেবিলের উপরে। উনি মানে অবাক হয়ে যান এবং এও চিন্তা করেন যে এটা কিভাবে আসলে এখানে। উনি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আসলে পান না, কিন্তু উনি তারপরেও নিজের মনকে একটা কিছু বলে তো সান্ত্বনা দিতে হবে, কারণ ওনাকে তো এখানেই সারা রাত থাকতে হবে। তো উনি কি করলেন, নিজেকে একটা কথা বলে সান্ত্বনা দিলেন কি যে হয়তোবা আমি পানি টানি নেওয়ার জন্য যখন আসছিলাম তখন হয়তোবা রেখে গেছি রিমোটটা। যাই হোক, উনি সেদিকে আর কর্ণপাত করলেন না। এরপর উনি চলে গেলেন কি ওনার রুমে। তো উনি যখন রুমে চলে গেলেন উনি মোটামুটি সারা রাতি সুন্দর মতো ঘুমান, কিন্তু একটা পর্যায়ে কি হয়, মোটামুটি যখন 3টা কি 4টে এরকম টাইম হবে তখন ওনার ঘুমটা ভেঙে যায়। এমন মনে হচ্ছিল যে
বাহিরে যে ডুপ্লেক্স বাসার নিচের যে তলা সেখানে কেউ দৌড়াদৌড়ি করছে। আর ঘটনা হচ্ছে যে ফ্লোরটা ছিল উডেন ফ্লোর, তো কেউ যখন অত্যাধিক দৌড়াদৌড়ি করে উডেন ফ্লোরে কিন্তু অনেক মানে বিকট একটা সাউন্ড হয়। তো এটা আসলে ওনাকে খুবই বদার করছিল। উনি ভাবলেন কি হয়তো বা বাসায় কোনো চোর এসেছে। ওনার বিছানার পাশে একটা লাঠি ছিল, ওনার নানুর ব্যবহৃত মনে হয়। তো লাঠিটা উনি উঠালেন, উঠিয়ে কি করলেন, ঘরের ভেতর থেকে চিৎকার করে বলে উঠলেন যে আমার হাতে কিন্তু গান আছে, সো তুমি যদি যেই আসছো বাসার ভেতরে যদি চলে না যাও তাহলে কিন্তু আমি গান চালাবো। তো ওনার কথা কিছুটা কাজও হলো। উনি দেখলেন কি যে বাইরের শব্দটা আসলে থেমে গেছে। তো বাইরের শব্দটা থেমে যাওয়ার পরে উনি রুম থেকে আস্তে আস্তে বের হতে শুরু করলেন। তো উনি যখন রুম থেকে বের হলেন, রুম থেকে বের হওয়ার পরে উনি শুনতে পারলেন কি কেউ একজন হয়তো বা ঘরের মেইন যেই দরজা আছে সেই মেইন দরজার কাছে গিয়ে দৌড়াদৌড়ি করছে। উনি কি করলেন, নিচতলায় গিয়ে চিন্তা করলেন যে বাসায় আসলেই হয়তো বা কেউ ঢুকেছে। এই চিন্তা করে উনি ওনার ল্যান্ডলাইন থেকে পুলিশকে ফোন করলেন। ফোন করে বললেন কি যে আমার বাসার আশেপাশে শব্দ শোনা যাচ্ছে, বাসার ভেতরেও শব্দ শোনা যাচ্ছে, হয়তো বা কোনো চোর বা ডাকাত আমার বাসায় এসেছে। আমি যদি আর 10 মিনিটের মধ্যে কল না করি আপনাদেরকে তাহলে আপনারা আমার লোকেশনে ফোর্স পাঠিয়ে দিবেন। তো এই কথা বলে উনি ফোনটা রেখে আশেপাশে একটু দেখতে শুরু করলেন। যেই রুমে যাচ্ছেন সেই রুমের লাইটই তারিন ভাই অন করে দিচ্ছেন। তো আস্তে আস্তে দেখলেন কি যে শব্দটা ডাইনিং রুম থেকে আসছে। উনি যখন ডাইনিং রুমের নিচের দিকে দেখলেন তখন দেখলেন কি যে ডাইনিং রুমের ওয়ালের সাথে ছোট্ট একটা দরজা বানানো, ওয়ান কাইন্ড অফ এ ক্যাট ডোর। ইউএস বা আপনার লন্ডনের দিকে যেই বাসাগুলি বড় বড় বাসা থাকে ওরা মোটামুটি বিড়াল পছন্দ করার কারণে কেউ কেউ নিজেদের বাসায় ক্যাট ডোর ছোট ছোট বানিয়ে রাখে, বিড়াল যেন নিশ্চিন্তে বেরিয়ে যেতে পারে আবার আসতে পারে এই জন্যে। তো উনি ভাবলেন কি যে যাক শান্তি পাইলাম, যে মানে কোনো ধরনের কোনো মানুষ নাই ঘরের ভেতরে, হয়তো বা কোনো বিড়াল বা ছোট ইঁদুর জাতীয় কোনো কিছু একটা ঢুকেছিল। এই চিন্তা করে উনি মনে কিছুটা শান্তি পেলেন। এবং এরপর উনি কি করলেন, পুলিশকে ফোন দিয়ে বলে দিলেন যে আমার বাসার আশেপাশে আসলে বিড়াল টিড়াল ছিল, তো ওটারই সাউন্ড হয়েছে, আসলে এমন কোনো সমস্যা নাই, সো আপনাদের কাউকে পাঠাতে হবে না। এই কাহিনী শেষ করে উনি সেদিনের মতো ঘুমিয়ে গেলেন ওনার রুমে গিয়ে। তো সকালবেলা যখন ওনার ঘুম ভাঙলো তখন উনি ঘুম থেকে উঠে যেটা দেখলেন সেটা যে ওনার বালিশের উপরে মেয়ে মানুষের গোছা ধরা চুল। কিন্তু উনি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না, কারণ ওনার নিজের মাথার চুল ছিল একেবারেই ছোট, বলতে গেলে টাক মাথায়। এবং আরেকটা জিনিস যে উনি শোয়ার আগে রুমটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে শুয়েছিলেন। তো এই চিন্তা করে যে এত চুল, মেয়ে মানুষের মাথার চুল কোত্থেকে আসলো, তাও একটা দুইটা চুল আসলেও বোঝা যায় যে হয়তো কোনো জায়গা থেকে উড়ে এসছে, কিন্তু এতগুলো চুল কিভাবে আসলো উনি মানে কোনোভাবেই এটার কোনো ইয়ত্তা খুঁজে পাচ্ছিলেন না। এরপর উনি কি করলেন, এই চিন্তা বাদ দিয়ে চিন্তা করলেন আচ্ছা ঘরটাকে পরিষ্কার করা যাক। উনি ঘরটাকে পরিষ্কার করলেন, সবকিছুই করা হলো। তো এরপরে কি উনি ওনার উকিল সাহেবকে ফোন করে বললেন কি যে আমার কি এখানে আসলেই থাকা উচিত কিনা, মানে কেন থাকতে হবে আমার এখানে। উকিল বললেন কি যে আপনাকে আপাতত কিছুদিন থাকতেই হবে, কারণ ওই যে কোর্টের ভেরিফিকেশনের কথা বললাম, ইন্সপেক্টর আসলে আপনাকে যদি এখানে না পায় তাহলে সমস্যা আছে। তো উনি এরপরে কি করলেন, ওনার কয়েকজন বন্ধু বান্ধবকে ফোন করলেন, ফোন করে বললেন কি যে তোমরা কি আমার বাসায় এখানে আসবা কিনা। ওনারা বললেন ঠিক আছে সমস্যা নেই, লোকেশন বলো। উনি যখন লোকেশন বললেন তখন ওনারা কেউ আর রাজি হলেন না। ওনারা বললেন না ভাই সম্ভব না, অনেক দূরে, আর আমাদের সকালবেলা উঠে ভার্সিটি যেতে হবে, সুতরাং আমরা আসতে পারবো না, সম্ভব না ভাই। তো উনি কিছুটা মনোক্ষুণ্ণ হলেন, প্লাস মন খারাপও করলেন। আসলে মনোক্ষুণ্ণ হওয়ার কিছু নাই, কারণ আসলেই অনেক লম্বা একটা জার্নি, ওদেরও তো কাজ ছিল। তো সেদিন রাতের বেলা উনি যখন ঘুমালেন, উনি ঘুমানোর পরে মোটামুটি সেদিন আর কোনো কিছুই হয় নাই, খাওয়া দাওয়া করে উনি একটু ঘুমিয়ে গেলেন। তো কোন সময় এবং কি কারণে ওনার চোখ খুললো সেটা উনি বলতে পারেন না। উনি চোখ খুলে দেখেন ওনার রুম একেবারে জম অন্ধকার, এত বেশি অন্ধকার আসলে নিজের হাতও সামনে দেখা যাচ্ছে না এমন। অথচ তানিম ভাই এমন একজন মানুষ যিনি কখনোই রুম অন্ধকার করে ঘুমান না, সবসময় ওনার রুমের মধ্যে কোনো না কোনো লাইট জ্বলতে থাকে। তো উনি কি করলেন, ওনার কিছু করার নেই আসলে, কারণ ওনার কাছে তখন না মোবাইল ফোন ছিল না কোনো টর্চ লাইট ছিল।
এই কারণে উনি কি করলেন, উঠলেন, উঠে হচ্ছে হাতের আন্দাজে এবং পায়ের আন্দাজে হাঁটতে হাঁটতে লাইটের সুইচের দিকে যাচ্ছিলেন। উনি ভাবছিলেন কি হয়তোবা লাইটের সুইচ কি কেউ বন্ধ করলো কিনা, এরকম উদ্ভট চিন্তা আসছিল না মাথায়। তুমি যখন প্রায় সুইচ বোর্ডের কাছে পৌঁছালেন, ওনার হাতে কিছু একটা স্পর্শ হলো। উনি বুঝতে পারলেন যে রক্ত মাংসে গড়া কোনো মানুষকে উনি টাচ করেছেন, এবং যখন একটু উপরের দিকে হাত দিলেন তখন উনি সেই মানুষটার কাঁধ ফিল করতে পারলেন, কিন্তু অনেকটা উপরে, অনেকটা উঁচা, লম্বা তার থেকে, এবং লম্বা লম্বা চুল ফিল করতে পারলেন। এটা যখন উনি ফিল করলেন, উনি চিৎকার দিয়ে এক দৌড়ে বিছানায় এসে শুয়ে পড়লেন, এবং মাথার উপরে হচ্ছে কম্বল দিয়ে উনি যত দোয়া দরুদ জানেন সব পড়তে শুরু করলেন। উনি যখন দোয়া দরুদ পড়ছিলেন তখন সেই ব্যক্তিটা ঘরের ভেতরে যেটা ছিল, পুরুষ বা মহিলা উনি বুঝতে পারেনি তখন, বাট লম্বা লম্বা চুল ছিল, এই ব্যক্তিটা উডেন ফ্লোর দিয়ে চারপাশে যে হাঁটছে এবং হাঁটার যে শব্দ, সেই শব্দটা মনে হচ্ছিল তানিম ভাইয়ের কানে যেন কিয়ামত সৃষ্টি করছে। মোটামুটি প্রায় 20-25 সেকেন্ড এই শব্দটা ছিল। এর মাঝখানে উনি যত দোয়া কালাম জানতেন সব পড়ছিলেন। 20-25 সেকেন্ড পরে উনি যখন একটু চোখটা খুললেন তখন কম্বলের উপরে আলো দেখতে পেলেন। উনি যখন কম্বল থেকে মুখটা সরালেন তখন দেখলেন কি যে অলরেডি মানে মোটামুটি লাইট চলে এসছে। তো এরপরে ওই রাত উনি আর ঘুমান না, উনি হচ্ছে দোয়া কালাম পড়তেই থাকেন সারা রাত। যখন ভোরের আলো ফোটে, চারপাশ যখন পরিষ্কার হয়, জানালা খুলে দিয়ে উনি হচ্ছে ওনার রুমে একটু ঘুমান। তো ঘুমানোর পরে মোটামুটি 9টার দিকে ওনার কলিং বেলে বেল আসে। তো বেল আসার পর উনি যখন ঘুম থেকে উঠে মানে কে বেল দিল এটা রেসপন্স করতে যান, তখন দেখেন কোর্ট থেকে ইন্সপেক্টর এসেছেন ভেরিফিকেশন করার জন্য। তো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস সাইন করান ওনাকে। সাইন করানোর পরে হচ্ছে তানিম ভাই জিজ্ঞেস করেন যে আমার কি মানে আজকে তাহলে যেহেতু সাইন করা শেষ, আমি কি যেতে পারি এখন? তো ইন্সপেক্টর বললেন কি যে না, এখনই না, আমি তো আজকে সাইন নিয়ে গেলাম, বাট কালকে হচ্ছে আরো কিছু ডকুমেন্ট আপনার সাইন লাগবে, তো আপনাকে আজকের দিনটা অন্তত স্টে করতে হবে। এই কথা শুনে তো ওনার আসলে মনে হয় মাথায় বাজ পড়লো যে আমাকে আরেকটা দিন বা আরেকটা রাত এখানে স্টে করতে হবে, কিভাবে সম্ভব, আমি পারবো না। তো উনি তখন ইন্সপেক্টর আর কিছু বলেন নাই, কিন্তু ঘরের ভেতরে যাওয়ার সময় উনি এটাও চিন্তা করছিলেন যে আহ গত আগের দিন রাতের বেলা যখন উনি শুইলেন, সকাল ওঠার পরে যেরকম চুল পেয়েছিলেন, আজকেও ঠিক একই রকম ভাবে চুলের গোছা ছিল তার বালিশের উপরে। উনি এটা চিন্তা করছিলেন যে বালিশের উপরে চুলের গোছা, এরকম রাতের বেলা কি দেখলাম না দেখলাম আমি জানি না, তবে আজকেই শেষ রাত হয়তো আমার এই বাসাতে, এই ভেবে হচ্ছে উনি একটু কিছুটা হলেও নিজেকে মানে সান্ত্বনা খুশি হচ্ছিলেন। তো রাতের বেলা যখন উনি মোটামুটি প্রায় রান্না করা শুরু করলেন, সন্ধ্যার পর থেকে এমন একটা পরিবেশ, গোমট পরিবেশ, চারপাশে অন্ধকার, ঝিঝি পোকারটা কিরকম একটা ফগ, কুয়াশা, ঠান্ডা। উনি রান্না করছিলেন, ওনার মনে যেন ভয় একবারে গেঁথে বসছে। হঠাৎ করে উনি ওনার কানে শুনতে পেলেন কি চার্চের বেল বাজার শব্দ। উনি চার্চের বেলের শব্দ কিভাবে বুঝলেন? কারণ ওনার মায়ের সাথে উনি কয়েকবার চার্চের আগে গিয়েছিলেন, কিন্তু আশেপাশে তো চার্চ নাই, তাহলে বেল কোত্থেকে বাজতেছে? এই কথা চিন্তা করে উনি কি করলেন, বাসার চারপাশে ঘুরতে শুরু করলেন। হঠাৎ করে উনি শুনতে পেলেন কি বেসমেন্টের ডোরের ভেতর থেকে চার্চের বেলের শব্দটা আসছে। উনি বেসমেন্টের ডোরের দিকে যখন যান তখন দেখেন সেখানে লম্বা একটা তালা ঝোলানো, বড় একটা তালা, এবং বেসমেন্ট থেকে বাহিরে যাওয়ার বা বাহির থেকে বেসমেন্টে আসার আর কোনো রাস্তা ছিল না। তাহলে বেসমেন্টের ভেতরে ঘন্টা কে বাজাচ্ছে? উনি ঘন্টার শব্দ বেসমেন্টের দরজাতে কান লাগিয়ে শোনার পরে ভয়ে সেখান থেকে দূরে সরে আসেন। কিছুক্ষণ পর উনি দেখেন কি বেসমেন্টের দরজাতে কেউ হয়তোবা ভেতর থেকে নক করছে। এটা শুনে ওনার যেন আত্মাই বের হয়ে যাওয়ার মতো অবস্থা। উনি চিন্তা করছিলেন আমার এখন যদি স্ট্রোকই হয়ে যায় কিনা, বুঝতে পারছি না। তো হঠাৎ করে দেখলেন কি মহিলা মানুষের একটা ছায়া বেসমেন্টের দরজা থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। উনি হচ্ছে কিছুক্ষণ সেখানে স্টিল দাঁড়িয়ে থেকে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। উনি রান্নাঘরে ঢুকে উকি দিতেই দেখেন একটা মহিলা ওনার সামনে দাঁড়িয়ে আছে, ওনার দিকে পিঠ দিয়ে। তো উনি মহিলাটাকে দেখার চেষ্টা করলেন। যখন উনি আরেকটু সামনে গেলেন, মহিলাটা যখন তানিম ভাইয়ের দিকে ফিরলেন, উনি মহিলার চেহারা দেখে একেবারেই মানে অবাক হয়ে যান এবং অনেক বড় একটা শক খান, যেটার জন্য উনি অ্যাকচুয়ালি রেডি ছিলেন না।
উনি দেখলেন মহিলার চেহারাটা একেবারে সাদা এবং চেহারাতে না কোনো চোখ আছে, না কোনো নাক আছে, না কোনো ঠোঁট আছে, জাস্ট চেহারার মতো একটা অবয়ব, আর কিছু না। এটা দেখে উনি অজ্ঞান হয়ে যান সেখানেই এবং ওনার ঘুম ভাঙে সকাল 9টা-10টার দিকে বেলের শব্দে, ডোরবেলের সাউন্ডে। তো উনি ডোরবেলের সাউন্ডে বাইরে গিয়ে দেখেন কি যে সেই ইন্সপেক্টর আবার এসেছেন উকিলের সাথে এবং আরো কিছু ডকুমেন্ট সাইন করে নিলেন। উনি তখন ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলেন যে এখন কি আমি যেতে পারি এই বাসা থেকে? তো ইন্সপেক্টর বললেন হ্যাঁ এখন আপনি যেতে পারেন, আর যদি যাই করতে চান বাসার সাথে ইটস ইউর প্রপার্টি, নাও ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু উইথ ইউর প্রপার্টি, সো ইউ ডোন্ট হ্যাভ টু স্টে হিয়ার এনিমোর। তো এরপরে তানিম ভাই কি করলেন, সেই টাইমে ব্যাগপত্র গুছিয়ে সেই বাসা থেকে চলে যান। তো এই ঘটনা পরে আসলে তানিম ভাইয়ের সাথে তেমন কিছু হয় নাই, কিন্তু এই ঘটনাটা আসলে তানিম ভাইয়ের ভেতরে ইমানটাকে আরো মজবুত করে দেয়। উনি কোরআন শরীফ পড়লেও সবসময় ভাবতেন যে আসলে জিন কিভাবে হয়, এরকম সাইন্টিফিক যুগে বাস করো যদি আমরা জিন ভূতের কথা বলি, সো দ্যাট মিনস উই আর আনএডুকেটেড, সো ইটস নট সামথিং যে জিন ভূত টাইপের কিছু একটা আছে। তো এই ঘটনার পরে ওনার হচ্ছে এই জিনের প্রতি হচ্ছে বিশ্বাস আসে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আরো মজবুত হয় এবং উনি মাশাআল্লাহ এখনো ধর্মের পথেই আছেন এবং ইসলামকে উনি পরিপূর্ণভাবেই গ্রহণ করেছেন। তো এটাই ছিল হচ্ছে তানিম ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ঘটনার শুরুতে শাহিদা আপু সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়া যাক। শাহিদা আপুরা ছিলেন দুই বোন, তারা দুজন ছিলেন যমজ বোন। দুই বোনের মধ্যে একজনের নাম শাহিদা আর একজনের নাম হচ্ছে নাহিদা। তারা দুই বোন একে অপরকে প্রচন্ড ভালোবাসতেন এবং পছন্দ করতেন, কিন্তু তাদের দুই বোনের যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা ছিল একেবারে বিপরীত। একজন খুবই শান্ত, হাসি খুশি এবং সকলের সাথে খুব ভালোভাবে মিশতে পারত। আরেকজন ছিল কিছুটা গম্ভীর টাইপের, তেমন একটা মানুষের সাথে মিশতে পারতেন না এবং হচ্ছে খুব একটা কমিউনিকেট করতেন না কারোর সাথে। তো তাদের ফ্যামিলি খুব ভালোভাবেই তাদের দিনকাল যাচ্ছিল। দেখতে দেখতে এক সময় হচ্ছে আপুর শাহিদা আপুর বিয়ে ঠিক হয়। শাহিদাপুর বিয়েটা ঠিক হয় হচ্ছে শাহিদা আপুর নিজের খালাতো ভাইয়ের সাথে। তো শাহিদা আপুর যে খালাতো ভাই ছিল তাকে আবার তার ফ্যামিলির মানুষজন, বলতে গেলে তারা আত্মীয় স্বজন যারা আছে সবাই আর কি খুব পছন্দ করতো। শাহিদা আপুর ফ্যামিলিতে যে অন্য যারা মেয়েরা ছিল তাদের প্যারেন্টসরা সবসময় চাইতো কি এই শাহিদা আপুর খালাতো ভাইয়ের সাথে তাদের বিয়ে দেওয়ার জন্য। তো শাহিদা আপুর খালাতো ভাইয়ের নাম ছিল নূর। তো নূরের সাথে বিয়ে দেওয়ার জন্য সবাই হচ্ছে খুব উৎসাহিত ছিল, কিন্তু যখন হচ্ছে শাহিদা আপুর বিয়ে ঠিক হয়ে যায় নূরের সাথে, তখন সবাই বেশ অবাক হয়। অবাক হয় বলতে এই জন্য যে এত এত ফ্যামিলির মধ্যে থেকে এত এত সম্পর্ক ছিল, সবাই তাকে বিয়ে করতে নূরের মাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল, কিন্তু হচ্ছে নূরের মা কেন শাহিদা আপুকে সিলেক্ট করলেন। তো এগুলো নিয়ে হচ্ছে ফ্যামিলির মধ্যে বেশ কিছু সমস্যা চলছিল। তো যখনই শাহিদা আপুর বিয়ে ঠিক হয় তখন হচ্ছে শাহিদা আপুর মা কিছুটা টেনশনে পড়ে যান, কারণ চিন্তা করেন যে ফ্যামিলির মধ্যে সবাই তো এটা নিয়ে তাকে হিংসা করছে, এখন যদি তার মেয়ের কোনো ক্ষতি হয়। সে তার মেয়ের ক্ষতি এড়ানোর জন্য কিছু সামান্য কিছু রিচুয়াল করেন। রিচুয়াল বলতে ধর্মীয় রিচুয়াল আর কি, যেভাবে মানুষের নজর কাটানো যায় আর কি, আর নজর যাতে না লাগে এই ধরনের রিচুয়াল গুলো করেন আর কি। কিন্তু তারা এইটা জানতেন না যে হচ্ছে বাইরের মানুষের থেকে বা পরিবারের কিছুটা ডিস্টেন্ট রিলেটিভের থেকে তাদের বাসায় মানুষই তাদের সব থেকে বেশি ক্ষতি করতে পারে। তো হচ্ছে শাহিদা আপুর সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছিল নূরের, সেই ছেলের পরিবার বেশ ভালো ছিল এবং বেশ ধনীও ছিল, এবং ছেলে খুব দেখতে শুনতে খুব ভালো ছিল, চাকরি করতো এবং যথেষ্ট টাকা পয়সা ছিল। শাহিদা আপুর যখন বিয়ে ঠিক হয় এরপর থেকে শাহিদা আপু খেয়াল করতে পারে যে তার বোন নাহিদার মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তিনি পরবর্তীতে জানতে পারেন যে তার বোন নাহিদাও নূরকে পছন্দ করত। এখন শাহিদা আপু আমাকে যতটুকু বললেন যে আমি যদি আগে জানতাম যে আমার বোন নূরকে পছন্দ করে
তাহলে হচ্ছে আমি নিজে আমার বিয়েটা ভেঙে দিতাম এবং আমার বোনের সাথে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। কিন্তু আমার বোন আমাকে আসলে বিশ্বাস করেনি জন্য আমাকে একবার মুখ ফুটে বলেওনি। যদি বলতো তাহলে আমি সেদিনই আমার মায়ের সাথে বা বাবার সাথে এই কথাটা বলতাম। এই বলে শাহিদা আপু অনেক আফসোস করেন। তো যাই হোক, আমরা মূল ঘটনার দিকে প্রবেশ করি। শাহিদা আপু আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবে আপনার সামনে তুলে ধরছি। আমার নাম শাহিদা। আমি বেশ ভারাক্রান্ত মন নিয়ে আপনার কাছে ঘটনাটি শেয়ার করছি। আমার এখনো মাঝে মাঝে খুব কষ্ট হয় এই ভেবে যে আমি যে গুনাহ করিনি সেই গুনার শাস্তি আমাকে পেতে হলো। আমার বোন আমাকে একবারের জন্য মুখ ফুটে কিছু বললো না। যদি বলতো তাহলে হয়তো বা এই গুনার শাস্তি আমি পেতাম না। যেই গুনাহ আমি করিনি সেই গুনার শাস্তি নিয়েই আমি আজও বেঁচে আছি। আমার ঘটনাটি শুরু হয় তখন থেকে যখন হচ্ছে আমার বিয়ে ঠিক হয়। আমার বাড়ির যত মানুষজন ছিল এবং যত আত্মীয় স্বজন ছিল সবার মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যায়। কারণ হচ্ছে তারা সবসময় চাইতো যে তাদের যে মেয়েরা ছিল তাদের সাথে যাতে নূরের বিয়ে হয়। কিন্তু আসলে আমার খালা আমাকে অনেক পছন্দ করতেন। তাই যখন আমার লেখাপড়া শেষ হলো আর যখন খালা নিজ থেকে আমার মাকে বিয়ের জন্য প্রস্তাব দিল, তখন হচ্ছে আমার মা আর এদিক সেদিক চিন্তা না করে সরাসরি রাজি হয়ে যান। তিনি চিন্তা করেন এই ছেলের জন্য তো আরো অনেক মেয়ে বসে আছে, আমাদের পরিবারেরই, বাইরের মেয়ের কথা তো বাদই দিলাম, আমাদের পরিবারের অনেক মেয়েই তাকে বিয়ে করতে যাচ্ছে এবং অনেক বাবা মেয়ে তার সাথে বিয়ে দিতে যাচ্ছে। তাই আমার মা তাকে আর কোনোভাবে অপেক্ষা না করিয়ে সরাসরি রাজি হয়ে যান। কারণ ছেলে হিসেবে সে খুবই ভালো ছিল এবং একটা পরিবার বিয়ে দেওয়ার জন্য যেরকম ছেলে খোঁজেন সে ঠিক সেরকম ছেলেই ছিল। তাই আমার মা দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা না করে সেই বিয়েতে রাজি হয়ে যান। তো দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে আসে। তো বিয়ের দিন আসার কিছুদিন আগের থেকেই আমি বেশ অসুস্থ থাকতে শুরু করি। দেখা যায় যে আমার শরীরে বিভিন্ন জায়গায় প্রচন্ড ব্যথা হচ্ছে, আমার ঘাড়ে ব্যথা হচ্ছে। আমি শুরুতে ভাবতাম যে হয়তোবা আমার ঘুমের মধ্যে আমি উলটপালট ভাবে শুয়েছিলাম, এই জন্য হয়তো ঘাড়ে ব্যথা হয় বা পিঠে ব্যথা হয়। কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে খুব বাড়তে থাকে। এমন অবস্থা ছিল যে আমি ঘাড় ঘুরিয়ে যে আরেক দিকে তাকাবো সেই শক্তিটা আমার ছিল না, প্রচন্ড ব্যথা পেতাম। তো আস্তে আস্তে বিয়ের দিন কাছে আসছে এবং হচ্ছে এই সমস্যাগুলো বাড়ছে। তো দেখতে দেখতে বিয়ের দিনটা চলে আসে। বিয়ের দিন যেদিন আসলো সেদিন হচ্ছে বাসায় প্রচুর আত্মীয় স্বজন ছিলেন, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। আমি সেই সকালে ঘুম থেকে উঠি একটু দেরি করে, কারণ হচ্ছে আমার শরীরে প্রচন্ড ব্যথা ছিল। তো আম্মু আমার রুমে আসে এবং আমাকে ডেকে তোলে। আমাকে ডেকে তোলার পর আমি আম্মুকে বলি, আম্মু আমার ঘাড়ে এবং পিঠে, হাতে, পায়ে প্রচন্ড ব্যথা। আম্মু তখন সূরা আপনার 3 কুল পরে হচ্ছে আমার গায়ে ফু দেয়। 3 কুল পরে আমার গায়ে ফু দেওয়ার পর আমি কিছুটা ভালো অনুভব করি। আম্মু তখন আমাকে বলে যে তুমি আয়াতুল কুরসি পড়ো, আর হচ্ছে একটু পর পর নামাজের ওয়াক্তগুলো যেগুলো আছে সেগুলো নামাজ পড়ো এবং হচ্ছে তোমার শরীরে 3 কুল পরে হচ্ছে 3 কুল 4 কুল পরে যেগুলো আছে সেগুলো পরে হচ্ছে তোমার শরীরটা বন্ধ করো। তো আমি আম্মুর কথা অনুযায়ী কাজগুলো করি। বিয়ের সময় ছিল জোহরের ওয়াক্তের পর। তো আমি নামাজ পড়ে হচ্ছে আমার গায়ে ফু দিয়ে শরীর বন্ধ করে নিই। সেদিন একটি আজব ঘটনা ঘটে। সেটা হচ্ছে যখন আমার রুম গোছানো হচ্ছিল তখন আমার বালিশের নিচ থেকে দুটা লেবু পাওয়া যায়। লেবুগুলোর মধ্যে আপনার কি বলে এটাকে সুই গেঁথে রাখা ছিল। লেবুগুলোর মধ্যে সুই গেঁথে রাখা ছিল এবং হচ্ছে লেবুগুলো ঠিক আমার বিছানার বালিশের নিচেই ছিল, আর লেবুগুলোর রং কিছুটা কালো হয়ে গিয়েছিল। তো আমি যখন আম্মুকে ডেকে দেখালাম যে আম্মু আমার বিছানার নিচে হচ্ছে এরকম লেবু পাওয়া গেছে, তখন হচ্ছে সেখানে আমার দাদি চলে আসে। আমার দাদি এসে তখন আমি দেখি যে আমার দাদির চেহারায় বেশ ভয়ের একটা ছাপ। আমার দাদি আমাকে বলেন যে এই লেবু কেউ হাত দিয়ে ছোবে না, আমাকে ছুতে মানা করে দেন এবং যারা ছিল সেখানে সবাইকে ছুতে মানা করে দেন। তিনি আমার এক খালাতো ভাই ছিল রেহান, তো রেহান ভাইকে ডাকতেন। রেহান ভাইকে ডাক দিয়ে বলেন, তুমি হাতে একটা পলিথিন ব্যাগ নাও, নিয়ে হচ্ছে এই লেবুগুলো ধরে পলিথিনে ভরে ফেলো, সরাসরি লেবুটাকে ধরো না।
যখন রেহান ভাই লেবুগুলো নিলেন, তখন দাদি বললেন যে এই লেবুগুলো গিয়ে কোন একটা পরিত্যক্ত পচা পুকুরে ফেলে দিয়ে আসো। আমাদের বাড়ি থেকে বাড়ির আশেপাশে তেমন কোনো পচা পুকুর ছিল না বা পরিত্যক্ত পুকুর ছিল না। মানে বাড়ি থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে একটা পুকুর ছিল। তো রেহান ভাই হচ্ছে দাদির কথা মতো মানে তখনই সেই লেবুগুলো নিয়ে ব্যাগে ভরে বের হয়ে যান। বের হয়ে গিয়ে তিনি হচ্ছে সেই পচা পুকুরের কাছে যান, গিয়ে হচ্ছে সেখানে লেবুগুলো ফেলে দিয়ে আসেন। উনি লেবুগুলো ফেলে দিয়ে আসার পর তখন হচ্ছে মানে আমার বিয়ের কার্যক্রম শুরু হয়। তো জোহরের নামাজের কিছুক্ষণ পর প্রায় 2টা বাজবে তখন হয়তোবা, তখন হচ্ছে মানে হুজুর আসেন আমাদের বিয়ে পড়াতে, মানে কাজী সাহেব আসেন আমাদের বিয়েটা পড়ানোর জন্য। তো কাজী সাহেব বাসায় এসে যখন বিয়ে পড়াবেন তার আগে হচ্ছে উনি কিছু মানে দোয়া পড়েন আর হচ্ছে মানে কিছু সূরা পড়েন। উনি সূরা বাকারা পড়ছিলেন আর হচ্ছে সূরা ইখলাস পড়ছিলেন। তো উনি যখন সূরাগুলো পড়েন তখন আমি আমার রুমে বসা অবস্থায় ছিলাম, আমার কানে সূরাগুলো আসছিল। এবং বিশ্বাস করবেন না আপনারা যে আমি সবসময় মানে ছোট থেকে 5 ওয়াক্ত নামাজি, আমার ধর্মের প্রতি প্রচন্ড আকর্ষণ ছিল এবং আমি বেশ পরহেজগার টাইপের একজন মেয়ে ছিলাম বলতে পারেন। মানে বাইরে গেলে বা যেখানেই যাই খুব পর্দা করতাম। আমার ফ্যামিলি থেকে ছোটবেলা থেকে ধর্মের ব্যাপারে খুব মানে স্ট্রিক্ট একটা অবস্থা ছিল, তো আমিও নিজেকে সেভাবেই গড়ে তুলেছিলাম। তো যখন হুজুর সূরাগুলো পড়লেন, আমি জানি না আমার এত অস্বস্তি কেন লাগছিল, কিছুক্ষণের মধ্যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেলাম তখন হচ্ছে মানে আমার মানে বাসায় যে আত্মীয় স্বজনরা ছিল, মহিলারা যারা ছিল তারা দৌড়ে এলেন আমার দিকে এবং আমাকে হচ্ছে মানে ফ্লোর থেকে উঠিয়ে আমার বিছানায় রাখলেন। বিছানায় রাখার পর হচ্ছে কাজী সাহেব আসলেন, আসার পরে কিছু জিনিস পড়লেন, পরে আমার গায়ে ফু দিলেন। ফু দেওয়ার পর আমার হচ্ছে জ্ঞান ফিরে আসে। তো আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন হচ্ছে মানে আমার আত্মীয় স্বজন যারা ছিলেন তাদের মধ্যে অনেকে বেশ খুশি ছিলেন, কারণ আমি আগে বলেছি যে নূরের সাথে অনেক আমার আত্মীয় স্বজনের মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। তো তারা মনে মনে চিন্তা করছিলেন যদি এভাবে এভাবে বিয়েটা ভেঙে যেত তাহলে ভালোই হতো, তাহলে হচ্ছে আমাদের যে কারো মেয়ের সাথে তো নূরের বিয়ে হতো। তারা মনে মনে এই জন্য বেশ খুশি হচ্ছিলেন। তাদের মধ্যে হিংসা ছিল না সেটা আমি বলবো না, তারা ভালো ছিলেন, কিন্তু তাদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে বেশ হিংসা ছিল। তো আমার যখন জ্ঞান ফিরে আসে, জ্ঞান ফিরে আসার পর আমি মানে বেশ কিছুটা সময় বিছানায় পড়েছিলাম, কারণ আমার শরীরে ওঠার মতো কোনো শক্তি ছিল না। তো সেদিন বিয়ের সময় জোহরের ওয়াক্তের পর থাকলেও, জোহরের নামাজের পর থাকলেও বিয়েটা হচ্ছে হয় আসরের ওয়াক্তে গিয়ে। তো আসরের নামাজ পড়ে আমরা হচ্ছে মানে বিয়ের জন্য আবার গিয়ে বসি। বসার পর সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হলে আমাদের বিয়েটা সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আমি আমার আমার বাসা হচ্ছে ঢাকায় ছিল তখন, আর হচ্ছে আমার শ্বশুর বাড়ি ছিল কুমিল্লাতে। তো বিয়ের পর হচ্ছে আমি ঢাকা থেকে কুমিল্লায় রওনা দিই আমার মানে শ্বশুর বাড়ির পরিবারের সাথে। সেখানে যেতে যেতে মানে রাস্তায় থাকা অবস্থায় একটা দুঃসংবাদ আসে। সেটা হচ্ছে আমার শ্বশুর আব্বা ইয়া করতেন, মানে ব্যবসায়ী একজন মানুষ ছিলেন। তার হচ্ছে মুরগির খামার ছিল আর হচ্ছে গরুর ফার্ম ছিল আর বেশ কিছু ফিশারিজ ছিল। হঠাৎ করে উনি মানে একটা ফোন আসে ওনার ফোনে, তারপর হচ্ছে উনি যে খবর পান সেটা হচ্ছে উনার এই আপনার গরুর ফার্মে নাকি আগুন লেগেছে। আগুন লেগে সেখানে প্রায় মানে 30টা বা 35টার মতো গরু নাকি পুড়ে মারা গেছে। তার ব্যবসায় প্রচন্ড রকমের লস হয়ে যায়। এই খবরটা হচ্ছে আমরা যখন মানে কুমিল্লায় উদ্দেশ্যে রওনা দিলাম, যখন আমরা গাড়িতে আছি তখন এই খবরটা পাই। তো আমার বিয়ের দিন, প্রথম দিন, একদিন 24 ঘন্টাও হয়নি, তখন এরকম একটা খবর পাওয়া একটা মেয়ের জন্য কতটুকু মানে কষ্টদায়ক আর কতটুকু চিন্তার হতে পারে আপনারা চিন্তা করতেই পারছেন। তো এই ঘটনা ঘটার পর হচ্ছে মানে আমি বেশ ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড আমাকে বেশ সাহস দিতেন এবং হচ্ছে আমাকে সামনে রাখতেন। তো আমি আমার নতুন জীবন শুরু করি। আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে উঠি, সেখানেও হচ্ছে ছোটখাটো কিছু সমস্যা ঘটতে শুরু করে। সমস্যাগুলো ছিল এমন যে কিছুদিন পর পর দেখা যেত যে আমাদের দেয়াল যেটা ছিল সেই দেয়ালের ভেতর থেকে মানে ওই যে সার্কিট বোর্ডের যে সুইচ লাগানো থাকে, আপনার ওই ফ্যানের সুইচ বা লাইটের সুইচ যেখানে লাগানো থাকে সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডের ভেতর থেকে রক্তের মতো লাল লাল মানে তরল পদার্থ বের হতে থাকে। ওগুলো হাত দিয়ে ধরলে বা কোনো কিছুর মধ্যে লাগালে মনে হচ্ছে যেগুলো আসলে রক্ত, এগুলো অন্য কিছু না। তো আমার হাজবেন্ড আমাকে এই লজিক দেন যে এটা হয়তো ইটের রং, এটা কোনো কারণে ওয়াল গরম হয়ে যাওয়ার কারণে ভেতর থেকে বের হচ্ছে।
আমার তো কনস্ট্রাকশন সম্বন্ধে তেমন একটা আইডিয়া ছিল না, কিন্তু আমার হাজবেন্ডের যে লজিকটা আমার সামনে দিয়েছিলেন সেই লজিকটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি। কারণ এটা কিভাবে সম্ভব? একটা বাসা হয়েছে, মোটামুটি অনেক অনেক বছর হয়ে গিয়েছে, বাসাটা মোটামুটি 6-7 বছর আগে আগে করা। তো এতদিন রং তো আগে বের হয়নি, এতদিন পরে কেন রং বের হবে? তো এই চিন্তা করে আমি মনে মনে বেশ অস্বস্তি ফিল করছিলাম। তো এর মধ্যে আরেকটা ব্যাপার ঘটে কি, আমার যে বোন নাহিদা, নাহিদা প্রায় দিনই ঢাকা থেকে কুমিল্লায় আসতে শুরু করে। এমন একটা অবস্থা যে এত লং জার্নি সে মাসে 2-3 বার করে করছে, আসছে 3-4 দিন করে থাকছে, আবার চলে যাচ্ছে, আবার ধীরে ধীরে ফিরে আসছে। সে আসার পর এমন একটা অবস্থা ছিল যে সে আমার হাজবেন্ডের সাথে খুব হেসে হেসে কথা বলতো। হেসে হেসে কথা বলতে বলতে, এটা আমি কোনো খারাপ হইতে বলছি না, সে আমার হাজবেন্ডের সাথে তার বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমার হাজবেন্ড তার সাথে কথা বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতো, যেটা আমি বুঝতে পারতাম তার চেহারা দেখে বা তার কথাবার্তা শুনে। তাই মনে মনে চিন্তা করতাম যে আমার বোন যে এরকম ভাবে বারবার আসছে, এতে করে কি আমার পারিবারিক জীবনে কোনো সমস্যাই হয় কিনা। আমি আমার মাকে বুঝাই যে আম্মু তুমি ওরও তো বয়স হয়েছে, ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করো, আর এভাবে যদি রেগুলার সে আমার বাড়িতে আসতে থাকে তাহলে পরবর্তীতে আমার জন্য সমস্যা হতে পারে। আমি এটা কোনো ধরনের হিংসা বা কোনো ধরনের খারাপ লাগা থেকে বলিনি, আমি আমার সংসার বাঁচানোর জন্য বলেছি শুধুমাত্র। তো আম্মু ওকে বেশ কড়াভাবে শাসন করে এবং আমাদের বাসায় আসা থেকে আটকায়। তো আরেকটা সমস্যা যেটা ছিল সেটা আমরা সকালে নাস্তা হিসেবে পাউরুটি ডিম দিয়ে ভেজে খেতাম। তো দেখা যেত যে যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাতে যেতাম, আমি যখন ফ্রিজ থেকে ডিম বের করে ডিম ফাটাতাম, তখন দেখতাম যে ডিমগুলো নষ্ট এবং ডিমের ভেতর থেকে প্রচন্ড বাজে ধরনের গন্ধ আসছে। তো এরকম চলতে থাকে। শুধু এরকমই হতো যে আমি এবং আমার হাজবেন্ড যে ডিম আমরা ফাটাতাম সেই ডিমগুলি নষ্ট বের হতো। কিন্তু অবাক করার ব্যাপার আমার শাশুড়ি বা শ্বশুরাব্বা যখন নিজেরা ডিম ভাজতে আসতেন, বা অন্য কেউ বাড়ির যে কাজের লোকেরা ছিল তারা যখন ডিম ভাজতে আসতো, তখন ওই ডিমগুলো ফাটালে ওই ডিমগুলো কোনো সমস্যা বের হতো না, ওগুলো খুব নর্মাল থাকতো। তো এরকম প্রায় দিন চলতে থাকে, প্রায় দিন বলতে রেগুলার একটা দিনও গ্যাপ ছিল না। তো আমি আমার শাশুড়িকে একদিন রিকোয়েস্ট করি যে আম্মা, আপনি একটু কষ্ট করে যখন আপনার ডিম ভাজবেন তখন আপনার ছেলের জন্য আর আমার জন্য একটু বেশি করে ভেজে রাখিয়েন, যাতে করে আমরা সেখান থেকে নিয়ে খেতে পারি। আমার শাশুড়ি বলে ঠিক আছে, আমি তাহলে এইভাবেই করছি, কারণ তোমাদের হাতে ডিম যেহেতু এরকম হচ্ছে, আমি করে দেখি কি হয়। তো যখন এরকম করতে শুরু করলাম আমরা, তখন আর কোনো সমস্যা হয়নি। তো এভাবে এই সমস্যা থেকে আমরা কোনোভাবে পরিত্রাণ পাই। কিন্তু এরপরও আমি যখন চেষ্টা করলাম একদিন দেখার জন্য যে এখন তো অনেকদিন যাবত এটা হচ্ছে না, আমি একটু ট্রাই করে দেখি এখন হয় কিনা। তো আমি যখনই যে মুহূর্তে ডিমটা ফাটালাম, নষ্টই বের হলো। তখন আমি বুঝতে পারলাম যে এভাবে আসলে আমি এটা করতে পারবো না। তো এভাবে দেখতে দেখতে আস্তে আস্তে সময় পার হতে থাকে, 3-4 বছর পার হয়ে যায়। আমার একটা ছেলে হয়। এই ছেলেটা হওয়ার পেছনেও আমার অনেক কষ্ট করতে হয়েছে, কারণ এত বেশি কমপ্লিকেশন ছিল যে আমার বা আমার ছেলে দুজনেই বাঁচার সম্ভাবনা, ডাক্তার যেটা বলেছিলেন সে অনুযায়ী 99% বাঁচার সম্ভাবনা নেই। 1% যেটাও আছে সেটাও খুব উইক। তো কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। তাই আল্লাহ কোনোভাবে আমাকে এই যাত্রা আবার বাঁচিয়ে নিলেন। আমার সন্তান হলো, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমার সন্তানটা হলো। আমার সন্তানটা হওয়ার পর তাকে অনেকদিন এনআইসিউতে রাখতে হয়েছিল। এমন অবস্থা ছিল যে ওর চেহারার দিকে তাকালে আমার এত কষ্ট লাগতো যে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়তো। আমি আল্লাহর কাছে কি পরিমাণ দোয়া করেছি, কি পরিমাণ আমার সন্তানের সুস্থতা কামনা করেছি, শুধুমাত্র আমি জানি। তো এভাবে দেখতে দেখতে দিন পার হতে লাগলো এবং সমস্যাগুলো ধীরে ধীরে বেড়েই চললো। সমস্যা তো আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তেই থাকলো। সমস্যাগুলো আরো বাড়লো তখন যখন আমার বোন নাহিদার উপরে বিয়ের জন্য আরো প্রেশার ক্রিয়েট করা হলো। তো নাহিদা ধীরে ধীরে বয়স বাড়ছে, বাবা মা যখন তাকে বিয়ের কথা বলে তখন সে খুব অনীহা দেখায় বিয়েতে, সে বিয়ে করতে চায় না। আর সে বর্তমানে তার আচরণগত দিক থেকে অনেক পরিবর্তন এসেছে। সে এখন প্রায় দিনই বাইরে যায়, যাকে রুম থেকে ডেকে বের করা যেত না, বাইরে যাওয়ার জন্য বলা হলেও সে বাইরে ঘুরতে যেত না, নিজেকে রুমের মধ্যে বন্ধ করে রাখতো। সেই মেয়ে প্রায় সময় বাইরে যাওয়া শুরু করে এবং খুব হাসি খুশি ভাবে কথাবার্তা বলে, তার চরিত্র পুরাটাই বিপরীত হয়ে যায়।
তার আচার আচরণ যেরকম ছিল সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। তো তাকে যখন থেকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করা শুরু হয়, তখন থেকে পরিবারের অবস্থা আমাদের মানে আমার নিজের পরিবারের অবস্থাও বেশ খারাপ হতে শুরু করে। অভাব অনটন লেগে থাকতো। আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর আব্বার ওই ব্যবসায় বেশ ক্ষতি হতে শুরু করে। তো এগুলো আরো বাড়তে থাকে যখন হচ্ছে ফাইনালি আমার বাবা মা আমার বোন নাহিদাকে বিয়ের জন্য মারাত্মক ভাবে মানে প্রেশার ক্রিয়েট করতে শুরু করে যে এখন সময় হয়েছে, এখন তোমাকে বিয়ে করতেই হবে। কিন্তু নাহিদা কোনোভাবেই বিয়ে করার জন্য রাজি হচ্ছিল না। তো এর মাঝখানে বেশ কিছু বছর আরো পার হয়। আমার ছেলেটাও একটু বড় হয়, মানে তাকে স্কুলে ভর্তি করে দেওয়ার মতো বড় হয়ে যায় সে। তো এই মাঝখানে যে সমস্যাগুলো ঘটে সেগুলো আমি ছোট ছোট করে বলছি। সেটা হচ্ছে একদিন এমন হয় যে আমি হচ্ছে বাসায় কেউ ছিল না সেদিন। আমার ছেলেকে নিয়ে আমার শ্বশুর এবং শাশুড়ি এক জায়গায় বেড়াতে গিয়েছিলেন, আর আমি হচ্ছে মানে মার্কেটে গিয়েছিলাম মানে ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য। আর আমার হাজবেন্ড নর্মালি হচ্ছে 10টা সাড়ে 10টার দিকে বাসায় আসে। তো ওই সন্ধ্যার দিকে বের হয়ে হচ্ছে কেনাকাটা শেষ করে বাসায় ফিরে আসি। তো বাসায় ফিরে আসার পর মানে গ্রোসারি আইটেম যেগুলো ছিল সেগুলো হচ্ছে রান্নাঘরে রেখে আমি রান্নাঘরের সুইচটা যখনই বন্ধ করলাম, আমার কাছে কেন জানি না মনে হলো আমার পেছনে হয়তোবা কেউ দাঁড়িয়ে আছে। মানে আমি এটা ফিল করতে পারছিলাম যে কারো নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, কারো প্রেজেন্স আমি ফিল করতে পারছি। তো তারপর হচ্ছে ব্যাপারটা এমন হলো যে আমি যতবারই লাইট অন অফ করছি আমার কাছে মনে হচ্ছে যে কেউ আমার সামনে ছিল কিন্তু এখন নেই। লাইট অন করলেই থাকে না, লাইট অফ করলে মনে হয় যে আমি বুঝতে পারি, আমি ক্লিয়ারলি তো দেখতে পারিনি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কেউ একজন তো ছিল। তো আমি বেশ ঘাবড়ে যাই, ঘাবড়ে গিয়ে হচ্ছে রান্নাঘরের লাইটটা বন্ধ করি এবং হচ্ছে আমার রুমে আসার সময় করিডোর যেটা ছিল সেটার লাইটটা অফ করে দিই। অফ করে রুমের মধ্যে এসে একটু শুয়ে পড়ি, কারণ আমি চিন্তা করি আমি যেহেতু মানে মার্কেট থেকে এসেছি, আমার মাথাও প্রচন্ড ব্যথা করছে আর হচ্ছে আমার শরীরে বেশ বেশ ক্লান্তি আছে জন্য হয়তো আমি এরকম কিছু দেখছি। তো আমি আমার রুমে এসে শুয়ে পড়ি। তো রুমে এসে শোয়ার কিছুক্ষণ পর হচ্ছে হুট করে আমার রুমে যে আমরা হচ্ছে ঘুমানোর সময় একটা ছোট্ট একটা ল্যাম্প জ্বালিয়ে ঘুমাতাম। তো হুট করে ল্যাম্পটা নিভে যায়। ল্যাম্পটা নিভে যাওয়ার পর আমার হচ্ছে চোখ খুলে যখন দেখি ল্যাম্প নিভে আছে, তখন মনে হচ্ছে রুমের মধ্যে কিছু একটা শব্দ হচ্ছে, খচখচ খচখচ একটা শব্দ হচ্ছে। আর হচ্ছে আমার বিছানার চারপাশে আমার মনে হচ্ছে যে কেউ ঘুরঘুর করছে। তো আমি দ্রুত ঘুম থেকে উঠে দেখি যে বিদ্যুৎ চলে গিয়েছে, তাই হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা যখন জ্বালালাম মানে আমার মুখ দিয়ে মানে কোনো শব্দই বের হলো না। আমি দেখলাম আমার চেহারার মতো একজন আমারই সামনে বসে আছে। আসলে আমার চেহারা বললে ভুল হবে, এটা হচ্ছে আমার বোনের চেহারা বলতে পারি। আমার বোনের গালের পাশে একটা তিল ছিল, সেই অবয়ব যেটা আমি দেখলাম সেটারও গালের পাশে একটা তিল ছিল। তো আমি এই কারণে আমার বোনের কথা বললাম যে যদিও আমাদের দুজনের চেহারা তো একই, কিন্তু এটা হচ্ছিল আমাদের দুজনের একটা চিহ্ন, একজন একজনকে চেনার জন্য। তো ওই চিহ্নটা ওটার মধ্যে ছিল। ওটা চেহারা আমার বোনের মতো হলেও ওটার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। তার চোখ দুটো ছিল একদম লাল, তার চোখের চারপাশে যে মানে কোটরটা আছে সেটা একদম কালো ছিল, তার ঠোঁট গুলো ছিল কালো, আর তার কানগুলো ছিল বেশ লম্বা লম্বা টাইপের, হাতের নখ গুলো ছিল বেশ বড় বড়, খুব সুচালো টাইপের। তাকে দেখে আমি ভয় এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে যাই, উঠে চিল্লাচিল্লি শুরু করি। তখন হুট করে দেখি আমার রুমে আমার শাশুড়ি চলে আসলেন। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাতে 9:30 বাজে। আমি তার মানে প্রায় 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। তো শাশুড়ি আম্মা এসে আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি ওনাকে সবকিছু খুলে বলি, কিন্তু তিনি বলেন আমি হয়তোবা কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, তাই হয়তোবা এমন হচ্ছে। আমিও তার কথা মেনে নিই, কারণ এছাড়া তো আর কিছু হতেই পারে না। এরপর আমি মানে এই সমস্যাগুলো আরো বেশি দেখতে শুরু করলাম। প্রায় দিনই মনে হতো, প্রায় দিনই না আসলে এটা হচ্ছে রেগুলারই মনে হতো যে আমি যেখানে আছি আমার চারপাশে অনেক ছায়া ঘুরঘুর করছে, এবং ব্যাপারগুলো এমন না যে ছায়াগুলো নিজেকে হাইড করার চেষ্টা করছে, ওরা আমাকে দেখেই ঘুরঘুর করছে। মানে আমি একদিকে তাকিয়ে আছি, আমি দেখলাম যে কোনো একটা ছায়া হেঁটে হেঁটে মানে এক সাইড থেকে আরেক সাইডে চলে যাচ্ছে। মানে আমি দেখতে পাচ্ছি জিনিসগুলো। মানে আমি সবসময় শুনেছি যে এগুলো হচ্ছে নিজেদেরকে আড়াল করে রাখার চেষ্টা করে, কিন্তু আমার সামনে কেন জানি তারা বারবার আসতো। তা আমি যখন এগুলো হচ্ছে আমার পরিবারের লোকজনকে বললাম, তারা সবাই আমাকে বলতো যে এটা হয়তো আমার মনের ভুল। কিন্তু আমি মানে শিওরই ছিলাম যেটা আমার মনের ভুল হতেই পারে না।
মনের ভুল একবার হবে, দুইবার হবে, তিনবার হবে, এতবার কিভাবে হবে? তো একদিন রাতে বেলা আমরা ঘুমাচ্ছি, হুট করে আমার ছেলের রুম থেকে তার চিৎকারের শব্দ পেয়ে আমরা সেখানে যাই। আমি সেখানে গিয়ে দেখি সে বিছানায় শোয়া অবস্থায় হাত পা ছোড়াছুড়ি করছে প্রচুর এবং প্রচন্ড চিৎকার করছে। আমি তাকে কোনো রকমে কোলে তুলে নেই, কোলে তুলে নিয়ে শান্ত করি, শান্ত করে একবার জিজ্ঞেস করি যে বাবা কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তখন সে আমাকে বললো, আম্মু আমি কিছুক্ষণ আগে বাথরুমে গিয়েছিলাম, তো বাথরুমে গিয়ে যখন আমি বাথরুমের টেপটা অন করলাম, মনে হলো যে কেউ আমার সাথে সাথে টেপটা অন করলো, আমি একটা ছায়া দেখতে পেলাম। এরপর আমি যখন মানে ফ্রেশ হচ্ছিলাম, মানে মুখ ধুচ্ছিলাম, হুট করে টেপটা বন্ধ হয়ে যায়। আমি আবার দেখি যে কারো একটা হাত সেই টেপের সুইচের উপর থেকে সরে গেল। এরকম দেখে আমি ভয়ে ওয়াশরুম থেকে যখনই বের হতে যাচ্ছি, তখন বাইরে থেকে বাথরুমের দরজাটা কে যেন বন্ধ করে দিল। আমি ওই ধাক্কাধাক্কি করার পর দরজাটা কিছুক্ষণ পর খুললো। খোলার পর আমি যখন রুমে আসলাম, তখন দেখি যে আমারই মতো কেউ একজন আমার বেডে শুয়ে আছে। তো আমি ভয়ে আর বিছানায় শুতে পারিনি। বিছানায় না এসে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম চোখ বন্ধ করে, আবার বাথরুমে ঢুকে চোখে পানি দিয়ে আসি, এসে দেখি কিছু নেই। তারপর আমি আমার মতো শুয়ে পড়ি। শুয়ে পড়ে কিছুক্ষণ পর আমি দেখি যে আমার চাদরটা ধরে কে জানি টান দিল। আমি যখনই চোখ খুলি দেখি যে আমার চোখের সামনেই উপর থেকে কে একজন ঝুলছে, যার চেহারা দেখতে আমার মতো। তাই আমি এরকম চিৎকার করছিলাম। তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে দেখো, আমি তোমাদেরকে বারবার বলতাম যে আমি ছায়া দেখি, এখন তোমার ছেলেও বলছে, এখন কি তোমার বিশ্বাস হলো? তুমি তো সবকিছুই হচ্ছে উড়িয়ে দাও। এখানে একটা কথা বলতে হয়তো ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই সমস্ত সমস্যা যখন থেকে শুরু হয়, তখন থেকে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়। সে বিনা কোনো কারণে আমার সাথে ঝগড়া করতো, আমাকে দেখতে পারতো না, আমাকে সহ্য করতে পারতো না খুব একটা। তো এই সমস্ত সমস্যার কারণে সেও বেশ ফেড আপ হয়ে যায় এবং হচ্ছে আমার শাশুড়ি আমাকে বলে, আম্মু তুমি দেখো তো, আমার কাছে মনে হচ্ছে এটা কোনো মানে শারীরিক সমস্যা না বা কারো মানসিক সমস্যা না, এটা কোনো মানে প্যারানর্মাল সমস্যা হতে পারে, তো তুমি খোঁজ নাও, দেখো কেউ আছে কিনা যে সাহায্য করতে পারবে। তো আমার শাশুড়ির একজন বান্ধবী ছিল, যে যার হচ্ছে একজন মানে পীর সাহেবের সাথে খুব ভালো পরিচয় ছিল। তো আমার শাশুড়ি তার সাথে যোগাযোগ করলেন, তিনি আমার শাশুড়িকে জানালেন যে তিনি আগামীকালকে ওই পীর সাহেবকে নিয়ে আসবেন। তো পরের দিন বিকালবেলা আসর ওয়াক্তের পর পীর সাহেবকে বাসায় নিয়ে আসা হয়। পীর সাহেবকে দেখে আমি বেশ চমকে যাই। নর্মালি আমরা যখন পীর সাহেব ওয়ার্ডটা ব্যবহার করি, তখন আমাদের মনে হয় যে মানে জোব্বা পরা, দাড়িওয়ালা, মাথায় টুপি, এরকম খুব মানে ধর্মীয় পোশাক পরিধান করে থাকবে হয়তোবা, কিন্তু উনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন। ওনার হচ্ছে মানে একদম ক্লিন শেভ করা ছিল, তারপর হচ্ছে প্যান্ট শার্ট পরা ছিল, ইন করে প্যান্ট পরা ছিল, একদম মানে দেখে মনে হচ্ছে একজন চাকরিজীবী এবং খুব ইয়াং জেন্টলম্যান এরকম মনে হচ্ছিল দেখে। তো উনি এলেন, উনি আসার পর হচ্ছে আমাদের সবাইকে আমাদের ড্রয়িং রুমে বসতে বলে উনি আমাদের রুমে চলে গেলেন। আমাদের রুম থেকে উনি কিছুক্ষণ পর বের হয়ে আসলেন। বের হয়ে আসার পর ওনার হাতে দুটো ব্যাগ দেখতে পেলাম। একটা ব্যাগের মধ্যে ছিল লেবু, আর একটা ব্যাগের মধ্যে ছিল কিছু পেরেক, আর একটা ব্যাগের মধ্যে ছিল কিছু ছাই। পীর সাহেব আমাদেরকে বলেন, এই যে এই ব্যাগগুলো দেখছেন, এই জিনিসগুলো দেখছেন, এগুলোর মাধ্যমে আপনাদের উপর কালো জাদু করা হয়েছে। এগুলো ছিল আপনাদের খাটের ভেতরে এবং এমন জায়গায় ছিল যেগুলো আপনাদের পক্ষে বের করা সম্ভব ছিল না। তো যাই হোক, আমি এই সমস্যার সমাধান এখন করতে পারবো না, এটার জন্য আমি আগামী 1 সপ্তাহ পরে আবার এই সময় আসবো। কিন্তু এখানে আপনার বোন, আপনার বাবা এবং আপনার মায়ের উপস্থিতি খুবই প্রয়োজন। এই কথাগুলো পীর সাহেব আমাকে বললেন আমি যেদিন আসবো সেদিন আপনার বাবা, আপনার মা এবং আপনার বোনকে এখানে উপস্থিত থাকতে বলবেন। তো আমি সেই অনুযায়ী আমার বাসায় জানাই। বাসায় জানানোর পর আমার বোনকে জানানো হলে আমার বোন কিছুতেই আসতে চায় না, অনেক জোর জবরদস্তি করে তাকে আনা হয়। যথারীতি পীর সাহেব আসেন। আসার পর আমার বোনের দিকে তাকিয়ে বলেন, আপনার কি কিছু বলার আছে? তখন আমার বোন বলে, আমি কি বলবো, আমি কি কিছু করেছি? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন, আর এরকম উদ্ভুত প্রশ্নই বা কেন করছেন? তারপর পীর সাহেব বললেন, ঠিক আছে, আপনি যদি কিছু নাই বলতে চান তাহলে আমি আমার কাজ শুরু করি। পীর সাহেব বেশ কিছু দোয়া পড়তে শুরু করেন চোখ বন্ধ করে, এবং কিছুক্ষণ পর আমার বোনের মাথায় হাত রাখলেন। হঠাৎ মনে হলো আমার বোন হয়তোবা আমার বোন না, সে অন্য কেউ। তার আচার আচরণ পুরো চেঞ্জ হয়ে গেল, তার কণ্ঠ পুরো চেঞ্জ হয়ে গেল, সে পজেসড হয়ে গেল। তার ভেতরে থাকা ছিল এক মহিলা জিন। সেই মহিলা জিন আমার বোনের সমস্ত কুকীর্তি আমাদের সামনে তুলে ধরলো। কিভাবে সে আমাদের উপর কালো জাদু করলো, কি কি করলো, সেই সমস্ত সবকিছু সে আমাদেরকে বললো।
এই জিনিসগুলো আমি ঘটনার মধ্যে বলতে চাচ্ছি না, কারণ অনেকে এগুলো দেখে উৎসাহিত হয়, এগুলো শুনে উৎসাহিত হয়, তাই আমি প্রসেসটা ইগনোর করলাম। সবকিছু যখন আমরা জানতে পারলাম, তখন আমার বাবা মা আমি দেখতে পেলাম যে লজ্জায় তাদের মাথা নিচু হয়ে আছে। কোন রকমে তারা উঠে আমার বোনের যখন স্বাভাবিক হয়ে যায়, তখন তাকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পর আমার আর সাহস হচ্ছিল না যে আমি আমার বোনকে ফোন দিই বা আমার বাবা মার সাথে একটু কথা বলি। আমি নিজেই খুব বেশি শকড হয়ে গিয়েছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমার নিজের আপন বোন এতটুকু হিংসার বশবর্তী হতে পারে যে আমাকে মেরে পর্যন্ত ফেলার জন্য সে কালো জাদু করলো। কিভাবে জানি না, এই ঘটনাগুলো আমাদের পুরো পরিবারে ছড়িয়ে পড়লো এবং আমার বোনকে প্রায় সবাই মানুষ ভালো মন্দ শোনাতে শুরু করলো। আর আমার বোনটা এসব সহ্য করতে না পেরে একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো।